এই যে যেহেতু আমাদের অধ্যায়টার নাম ব্রায়োফাইটা, এখন অনেকের কাছে তো কনফিউশন যে ব্রায়োফাইটা আবার কিভাবে উদ্ভিদ হয়, তাই না? অনেকের কাছে এটা কনফিউশন থাকতে পারে। তাহলে আমরা দেখি আগে একটু পড়াতে ঢোকার আগে একটু দেখি যে ব্রায়োফাইটা এটা আবার কিভাবে এটা আবার উদ্ভিদ হয়। হ্যাঁ, তো আমরা এই যদি এই টেবিলটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ব্রায়োফাইটা কিভাবে উদ্ভিদ। হ্যাঁ, তাহলে দেখো, উদ্ভিদের শ্রেণীবিন্যাসে আমরা বেসিক্যালি, তোমরা তো ইন্টারে পড়ছো যে অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ। তো অপুষ্পক উদ্ভিদের মধ্যে কয়েকটা ধরন আছে। এগুলোকে আমরা বলি যে থ্যালোফাইটা, যে সমাঙ্গ বর্গ। আরেকটা বলি মস, মানে ব্রায়োফাইটা। আরেকটাকে বলি ফার্ন। তাহলে এই যে অপুষ্পক উদ্ভিদের মধ্যেই হচ্ছে কোনটা, এই যে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার বাংলা হচ্ছে কি মস। তাহলে এটাই হইলো তোমার এই যে উদ্ভিদ। তাহলে যাদের মনে কনফিউশন আছে যে ব্রায়োফাইটা আবার কি ধরনের উদ্ভিদ, তার মানে এটা একটা অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ তিন ধরনের, তার মধ্যে একটা হচ্ছে ব্রায়োফাইটা। এই আমরা এটা সম্পর্কে একটু ধারণা নিব। আর হচ্ছে ক্লাস চলাকালীন সময় যেহেতু ওই যে আমি ইয়ারফোন কানে, তো সেক্ষেত্রে আহ ওখানে ওই যে হাত রেস করলে আমি বুঝতে পারবো না, যেহেতু ওইদিকে আমি তাকায় থাকবো না। কারো প্রশ্ন থাকলে তুমি ওই যে আনমিউট করে কথা বলবা, মানে প্রশ্ন জিজ্ঞেস করবা। এখন দেখো, ওই যে আমি প্রশ্ন ব্যাংকটা আমি সাজাইতে পারি না এখনো পুরোপুরি, কারণ এখনো ওই যে আগের দাজে রয়ে গেছে। কারণ এখন তো তোমাদের তো ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ নাই, তোমাদের আসবে একসাথেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে যে আমি তোমাদের কাছে, কারণ এটা তো হলো যেমন তোমরা তো জুলজি বা সয়েল, জুলজি বা সয়েলের বই আমাদের এখানে দেয় না আর কি। এই কারণে আমি রেডি করতে পারি না, তোমাদের কাছে অনেকের কাছ থেকে চাইও পাই নাই ওইভাবে, যে ওই যে শর্ট পাতলা যে সাজেশনটা, সেখানে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো থাকে ওইভাবে, ওখান ওইভাবে ইয়েটা পাই নাই। যে একজনে বলছিল ওই যে, কে যেন বলছিল একজনে দিবে, কিন্তু লাস্ট পর্যন্ত ইয়ে করতে পারে নাই। তোমরা এখনো সম্ভবত চ্যাপ্টার সম্পর্কে ওয়াকিবহাল না। এখন দেখো, এখানে এই যে একজনে বলছিল এখানে কোন প্রশ্নটা যেন আসছে, কোনটা আসছে মনে আছে? তানবীর বলছিল এই প্রশ্নগুলোর মধ্যে কোন প্রশ্নটা যেন চলে আসছে, জানো কোনটা আসছে এবার? এটা 5 নাম্বার প্রশ্নটা মেবি আসছিল, তো আমার সাথে বই নেই, এই জন্য আমি তো বলতে পারতেছি না আমাকে। এই 5 নাম্বার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমরা তাহলে 5 নাম্বার বা আর ওই যে গ বিভাগের 2 নাম্বার যে কোনো একটা হবে স্যার। না, গ বিভাগ থেকে আসে নাই, এই খ বিভাগের এই প্রশ্নটা আসছে। তো যাই হোক, তাহলে অ্যান্থোসারাসের মতো বৈশিষ্ট্য আর কি, এটা যেহেতু আসে। আচ্ছা, এখন তোমাদের যে প্রশ্নের প্যাটার্ন, এবার এবার প্রশ্ন প্যাটার্ন তো ক, খ, গ এভাবে থাকবে না, একত্রে থাকবে। এখন ধরো একত্রে যেহেতু 10 মার্কের একটা প্রশ্ন করবে, তো সেক্ষেত্রে এই যে এইসব প্রশ্নগুলো মিলে করবে। ধরো এখান থেকে একটা দিল, এটা দিল 7 মার্ক, এখান থেকে একটা দিল 3 মার্ক, বা ওই যে ক বিভাগ অনেক সময় সংক্ষিপ্ত যে ডেফিনেশন টাইপের প্রশ্ন হইলো। হ্যাঁ, ওখান থেকে যেমন তোমাকে বললো যে কলুমেলা কি, কলুমেলা কি, তারপর তোমাকে ধরো বললো যে উদ্ভিদের ব্রায়োফাইটার শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাস করো। এরকম করে লেজ লাগায় লাগায় যে দুইটা বা তিনটা প্রশ্ন দিতে পারে একটার মধ্যে আর কি, ক, খ, গ এই আকারে দিতে পারে। তো এইরকম করে তার মানে ওইভাবে খুশি হওয়ার কিছু নাই যে এখন মনে হয় ক বিভাগ, খ বিভাগ আসবে না। তো এখানে বিভাগ আকারে থাকবে না, কিন্তু প্রশ্ন ঠিকই থাকবে, ওই যে ছোট আকারে, সংক্ষিপ্ত আকারে, ডেফিনেশন আকারে থাকবে। তো এই জন্য তোমাদের সব রকম পড়াই পড়তে হবে আর কি, আগে যেভাবে পড়ে আসছো। যদি তোমরা ফার্স্ট ইয়ার, তোমরা তো ওইভাবে পড়ো নাই, তারপর তোমাদের ক্লাসগুলোতে স্যাররা যেভাবে পড়াইছে ওইভাবে তোমরা পড়বা আর কি। এখন তাহলে আমরা একটু এখানে সাধারণত এই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো আসে, সাধারণত এই প্রশ্নগুলাই এই অধ্যায় থেকে আসে। তাহলে দেখো, আমরা আগে যেহেতু অধ্যায়তে যাওয়ার আগে কি রকম প্রশ্ন হয়, এই যে প্রথম প্রশ্নটা দেখলাম হলো ব্রায়োফাইটা কি, এর বৈশিষ্ট্য। এটা কখনো আসে নাই, কিন্তু তারপরে এই প্রশ্নটা এখানে আনা হয়েছে, কারণ হলো তুমি ব্রায়োফাইটা যে পড়বা একটা অধ্যায়, তো অধ্যায়ের আমরা তো জানি কোন একটা জিনিসের বৈশিষ্ট্য যদি পড়ি তাহলে ওর সম্পর্কে ধারণা পাওয়া যায় সহজে। এই কারণে আমি এই প্রশ্নটা এখানে আনছি, যে আমরা ব্রায়োফাইটা পড়বো, ব্রায়োফাইটার ভিতরে অনেক কিছুই পড়বো, কিন্তু ব্রায়োফাইটা কে, কি রকম জিনিস থাকলে আমরা ওকে ব্রায়োফাইটা বলবো, কোন বৈশিষ্ট্যগুলো থাকলে, এটা যদি না জানি তাহলে তো আর হয় না। এই কারণে এই প্রশ্নটা। তারপরে যে রিক্সার থেলাস ছবি আঁকতে বলছে, অ্যান্থোসেরাসের ক্যাপসুলের ছবি আঁকতে বলছে, অ্যান্থোসেরাসের থেলাসের ছবি আঁকতে বলছে,
গ্যামেটোফাইট স্পোরোফাইটের পার্থক্য ব্রায়োফাইটের। ব্রায়োফাইটকে কেন উভচর বলা হয়? রিক্সিয়া, থ্যালাসের লম্বচ্ছেদের ছবি। এগুলো সাধারণত ওই 3 মার্কের জন্য দিতে পারে আর কি, 10-এর মধ্যে। আর গ বিভাগ থেকে এখানে সাধারণত এই প্রশ্নগুলোই আসে, এর বাইরে আসে না। যে ব্রায়োফাইটার শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাস করতে বলছে। আবার অ্যান্থোসেরাসের জীবন চক্র, রিক্সিয়ার স্পোরোফাইটের সচিত্র বর্ণনা করো, রিক্সিয়ার জীবন চক্র, তারপরে অ্যান্থোসেরাসের স্পোরোফাইটের বর্ণনা। হ্যাঁ, সাধারণত এই প্রশ্নগুলো আসে। তবে এখান থেকে এই যে 4 আর 5, এই দুইটা একটু বেশি আসছে আর কি। হ্যাঁ, তো তোমাদের মোটামুটি প্রশ্নগুলো রিপিট প্রশ্নই হবে। কারণ অনেকে মনে করে একটু ইয়ে থাকে যে প্রশ্ন বিভিন্ন সময় শুনে যে প্রশ্ন রিপিট হবে না, রিপিট হবে না। তো এটা হলো ভুল ধারণা। কারণ প্রশ্ন যদি রিপিট না করে তাহলে বইয়ে চেঞ্জ করতে হবে। কারণ যে প্রশ্নগুলো একবার আসছে, একবার করে আসছে, এইসব প্রশ্নগুলো যদি বাদ দেই, আর বইতে আর কোনো পড়া থাকে না। কারণ এগুলাই হলো মেইন। এই মেইন গুলো বাদ দিয়ে তো তোমার আননোন কিছু দিবে না। হ্যাঁ, তাহলে তোমার পুরো বই চেঞ্জ করতে হবে। বুঝতে পারছো? ওই জন্য ওই যে কি রকম প্রশ্ন হবে এগুলো নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নাই। বিগত বছর প্রশ্নগুলো দেখলে তোমরা কমন পাবা 100%। এটা কোনো সন্দেহ নাই। এখন দেখো, আমাদের যে প্রথম যে একটা প্রশ্ন ছিল যে ব্রায়োফাইটা কি, এর বৈশিষ্ট্যগুলো লেখো। তো এই যে প্রথম যে প্রশ্নটা ছিল যে 1 নম্বরে যে ব্রায়োফাইটা বলতে কি বোঝায়, এর বৈশিষ্ট্য। তাহলে আমরা এর বৈশিষ্ট্যগুলো পড়লেই আমরা বুঝতে পারবো যে ব্রায়োফাইটা কি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কিছু বৈশিষ্ট্য দেখি। কিছু বৈশিষ্ট্য দেখি, তাহলে আমরা তো প্রথমে আমরা এই যে এই ছবির মধ্যে আমরা এখানে দেখাইছি যে ব্রায়োফাইটা কারা, তার মানে অপুষ্পক উদ্ভিদ। এটা তোমরা এখান থেকে দেখছো। এখন আমরা এর কিছু বৈশিষ্ট্য তো আছে, যে কারণে এটাকে আমরা ব্রায়োফাইটা বলি। তাহলে আমরা ওই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। এখন দেখো, সাধারণত আমরা একটা ক্লাসে যখন ঢুকি, এগুলোর কিছু বেসিক কিছু পড়া আছে, এই পড়াগুলো একটু জানতে হয় আর কি। বেসিক জিনিসগুলো জানলে তখন পড়া বোঝাতে সুবিধা। তোমরা কি এই যে গ্যামেটোফাইট, স্পোরোফাইট এগুলো কি বুঝো? গ্যামেটোফাইট, স্পোরোফাইট এটা কি বুঝো কেউ? রেসপন্স করতে হবে। বোবার মতো থাকলে তাহলে ক্লাস নিবে কি হবে? তোমরা কি বুঝো কি বুঝো না এটা আমি জানো কি হবে? কি আছে, রেসপন্স করবা, রেসপন্স করতে হবে তো। সবাই কি ইয়া না, নাকি? না স্যার। গ্যামেটোফাইট কি বুঝো? বা স্পোরোফাইট? এটাকে এরকম ইয়া নেই না তোমাদের। ক্লাস এটার পরে আর নেওয়া হবো না। এইরকম ইয়ে হইলে ক্লাস নেওয়া যায় না। অনলাইনের ক্লাস যদি তোমার ইন্টারেক্টিভ না হয়, তাহলে আমি জানবো কি হবে তুমি কি বুঝো কি বুঝো না? তো বুঝাবো ওটা কি, বলবো কি? কিছুই তো হয় না। তোমরা কি ডিপার্টমেন্টেও কি এরকম চুপচাপ থাকো? কমেন্টে বলা তো, ইয়া নাই, আনমিউট করতে পারো না পার্থ? আনমিউট করে বলো, আনমিউট করে বলবা। এখানে আবার ওই যে কমেন্টে যাওয়ার সুযোগ নেই। আচ্ছা, আমরা তো জানি যে গ্যামেটোফাইট বলতে আমরা বুঝি যেগুলো হলো হ্যাপ্লয়েড, এন এন সংখ্যক ক্রোমোজোম থাকে। আর যেসব উদ্ভিদে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে ওগুলোকে আমরা ডিপ্লয়েড বলি। হ্যাঁ, তাহলে কোন একটা উদ্ভিদ যদি এই এন থেকে, মানে হ্যাপ্লয়েড থেকে ডেভেলপড হয়, বৃদ্ধি হয়, তাহলে ওটাকে আমরা বলি গ্যামেটোফাইটিক প্লান্ট। আর যদি কোনো একটা উদ্ভিদ ডিপ্লয়েড ক্রোমোজোম থেকে ডেভেলপড হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন সেটা আমরা বলি স্পোরোফাইটিক প্লান্ট। তাহলে গ্যামেটোফাইটিক কি বলছি? যদি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটাকে আমরা বলি গ্যামেটোফাইটিক প্লান্ট। যদি কোনো একটা উদ্ভিদ
ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন ওটাকে আমরা বলি স্পোরোফাইটিক প্লান্ট। এখন তুমি যদি বলো যে আবার হ্যাপ্লয়েড কি ডিপ্লয়েড কি, তোমার শরীরে যে কয়টা ক্রোমোজোম থাকে ওইটা হলো তোমার ডিপ্লয়েড। যেমন মানুষের শরীরে ক্রোমোজোম থাকে কয়টা? 22 জোড়া। কত জোড়া? 22 জোড়া। 22 বলছো, এটা 23 জোড়া। মানুষের শরীরে ক্রোমোজোম থাকে 23 জোড়া। সরি মানে সরি, 23 জোড়া। 23 জোড়া মানে 46টি, তাই না? তাহলে সেটা হলো 2n। 23 জোড়াতে থাকে, সেটা হলো 2n। আর যদি ওইটার অর্ধেক মানে 23টা, তখন সেটাকে আমরা বলি কি অর্ধেক সংখ্যক ক্রোমোজোম, সেটা হলো হ্যাপ্লয়েড। সেটাকে আমরা n দ্বারা বোঝাই মানুষের ক্ষেত্রে আর কি। তো এখন দেখা যায় যে উদ্ভিদ তো একটাই। এখন এখানেও কনফিউশন থাকে যে একটা উদ্ভিদকে আমরা গ্যামেটোফাইটিক বলি, আর একটা উদ্ভিদকে আমরা স্পোরোফাইটিক বলি। এটা আবার কেমন? উদ্ভিদ তো উদ্ভিদই। এখন এটা ডিপেন্ড করে, ধরো আমরা যে উদ্ভিদটাকে দেখি, ধরো আমাদের আশেপাশে যে উদ্ভিদ দেখি, সেটা যদি এই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে অবস্থা আছে আমরা এই বড় উদ্ভিদ অবস্থায় দেখি, তখন ওই উদ্ভিদগুলোকে আমরা বলি গ্যামেটোফাইটিক প্লান্ট। আর যদি কোনো উদ্ভিদ যে 2n থেকে, অর্থাৎ কি ওই যে জাইগোট, জাইগোট তো ডিপ্লয়েড, যদি জাইগোট থেকে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পরে আমরা এই যে আমাদের পরিবেশে দেখি বড়, তখন ওইটাকে আমরা বলি স্পোরোফাইটিক প্লান্ট। এখন দেখা যায় যে একটা উদ্ভিদের জীবন চক্রে এই গ্যামেটোফাইটিকও থাকে, স্পোরোফাইটিকও থাকে। এখন দেখা যায় যে আমরা দুইটা দশা থাকার পরেও আমরা কোনো উদ্ভিদকে বলি গ্যামেটোফাইটিক প্লান্ট, কোনো উদ্ভিদকে বলি স্পোরোফাইটিক প্লান্ট। এটা বলার মানে হচ্ছে ওই যে আমরা আমরা ধরো আমাদের বায়ুতে বা আমাদের পরিবেশে যে উদ্ভিদটাকে আমরা গ্যামেটোফাইটিক বলতেছি, কেন বলতেছি? কারণ সে হ্যাপ্লয়েড থেকে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, হওয়ার পরে পরিবেশে আছে, এটাকে আমরা হ্যাপ্লয়েড অবস্থায় দেখতেছি, এই কারণে আমরা এটাকে গ্যামেটোফাইটিক প্লান্ট বলি। আর কিছু কিছু উদ্ভিদ গুলোকে আমরা স্পোরোফাইটিক বলি, কারণ হচ্ছে ওই যে আমরা পরিবেশে যে উদ্ভিদটা দেখতেছি সেটা সরাসরি জাইগোট থেকে বড় হওয়ার পরে এরকম পরিবেশে আছে, আমরা যে অবস্থায় দেখতেছি সেটা 2n থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এই অবস্থা আছে, এই জন্য আমরা তোমার ওইটাকে স্পোরোফাইটিক বলি। তার মানে এই না যে আমি যে উদ্ভিদকে গ্যামেটোফাইটিক বলবো ওই উদ্ভিদের জীবন চক্রে স্পোরোফাইটিক দশা নাই, তা না, আছে। মানে গ্যামেটোফাইটিক দশায় এটা হইলো দীর্ঘ সময় ধরে থাকে। আর তখন তার মানে স্পোরোফাইটিক দশাটা তখন সেখানে একটু স্বল্পস্থায়ী, অল্প সময় ধরে থাকে। তাহলে যে দশাটা বেশি সময় ধরে থাকে ওর নাম ধরে আমরা ওই উদ্ভিদটাকে ওই রকম নামে ডাকি, যে গ্যামেটোফাইটিক প্লান্ট বলি। তার মানে এই না যে সেখানে যে স্পোরোফাইট নাই, মানে ডিপ্লয়েড দশা নাই, ডিপ্লয়েড দশা আছে। আবার একই রকম যে যে উদ্ভিদটাকে আমি স্পোরোফাইটিক বলবো, তার মানে কি সেখানে কি তোমার গ্যামেটোফাইটিক দশা নাই? আছে। গ্যামেটোফাইটিক দশাটা স্বল্পস্থায়ী। অর্থাৎ এই স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ীর মধ্যে কে কার উপর ডিপেন্ডেন্ট হবে, এটা তো এমনি বোঝা যায় যে স্বল্পস্থায়ী সে দীর্ঘস্থায়ীর উপর ডিপেন্ডেন্ট। যে উদ্ভিদটাকে আমরা গ্যামেটোফাইটিক বলবো সেই উদ্ভিদটা অবশ্যই, সেই উদ্ভিদটার উপর অবশ্যই কে, ওই যে স্বল্পস্থায়ী যে সে ডিপেন্ডেন্ট হবে। তার মানে গ্যামেটোফাইটিক প্লান্টে এর উপর ডিপেন্ডেন্ট কে? স্পোরোফাইটিক। আবার যে যে উদ্ভিদটা স্পোরোফাইটিক প্লান্ট তার উপর ডিপেন্ডেন্ট কে? গ্যামেটোফাইটিকটা ডিপেন্ডেন্ট, মানে হ্যাপ্লয়েড দশাটা তার উপর ডিপেন্ডেন্ট। তাহলে জীবন চক্র দুইটা দশায় থাকবে। আমরা দুইটা দশা থাকার পরও আমরা কোনো উদ্ভিদকে বলি গ্যামেটোফাইটিক প্লান্ট, কোনো উদ্ভিদকে বলি স্পোরোফাইটিক প্লান্ট। গ্যামেটোফাইটিক প্লান্ট আমরা বলি কখন, যে উদ্ভিদটা আমরা পরিবেশে দেখতেছি সে যদি হ্যাপ্লয়েড থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাকে আমরা গ্যামেটোফাইটিক প্লান্ট বলবো। কিন্তু তার মানে এটা না যে আমি তাকে গ্যামেটোফাইটিক প্লান্ট বলতেছি তার মানে তার জীবন চক্রে ডিপ্লয়েড দশা নাই, আছে, ওটা ছিল ক্ষণস্থায়ী, স্বল্প সময়। একইভাবে যে উদ্ভিদটাকে আমরা স্পোরোফাইটিক উদ্ভিদ বলবো, তার মানে এটা না যে আমি এটাকে স্পোরোফাইটিক বলতেছি কিন্তু তার জীবন চক্রে গ্যামেটোফাইটিক দশা নাই, হ্যাপ্লয়েড দশা নাই, আছে, কিন্তু হ্যাপ্লয়েড দশাটা স্বল্পস্থায়ী। এই কারণে কোনো উদ্ভিদকে আমরা গ্যামেটোফাইটিক বলি, কোনো উদ্ভিদকে আমরা স্পোরোফাইটিক বলি। এখন এটার মধ্যে মানে আর যদি না বুঝে থাকো প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে আমি মানে বলতে পারবো না, বুঝাতে পারবো না। মানে এটা গ্যামেটোফাইটিক প্লান্ট এবং এই স্পোরোফাইটিক প্লান্ট বলতে কি বোঝায়, এই কনসেপ্টটা কি ক্লিয়ার তোমাদের? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো এখন হলো যেহেতু তোমাদের প্রথম ক্লাস, এইসব এই টেকনিক্যাল টার্ম গুলো বোঝাতে অনেক সময় চলে যায়। তাহলে আমরা এই যে ব্রায়োফাইটের কথায় আসছি, এই ব্রায়োফাইট তাহলে এটা হলো কি গ্যামেটোফাইটিক প্লান্ট। তার মানে গ্যামেটোফাইটিক প্লান্ট মানে কি, তাহলে তো এখন এতক্ষণ তো আমি ব্যাখ্যা দিলাম
তাহলে তুমি তো নিজ থেকে কিছু জিনিস বলতে পারার কথা। যেহেতু গ্যামেটোফাইটিক প্লান্ট, তাহলে এর গ্যামেটোফাইটিক দশা কি স্বল্পস্থায়ী হবে না দীর্ঘস্থায়ী হবে বলো তো? দীর্ঘস্থায়ী। 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 হ্যাঁ, তার মানে তাহলে এখানে এই গ্যামেটোফাইটিক দশা যদি দীর্ঘস্থায়ী, তাহলে তুমি তো পাশাপাশি ওই কথাও বলতে পারবা এর স্পোরাটিক জি দশা স্যার। ক্ষণস্থায়ী। গ্যামেটোফাইটিক। হ্যাঁ বা জি। হ্যাঁ, তাহলে আবার এটাও বলতে পারবা যে এর স্পোরোফাইটিক দশা গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, কারণ যে দীর্ঘস্থায়ী তার উপর বাকিটা নির্ভরশীল থাকে। তার মানে এটা তুমি বলতে পারবা। আচ্ছা, এটা আমাদের একটা কথা গেল। তারপর আমরা ডেফিনেশন থেকে আমরা আরেকটা জিনিস জানি, যে সকল উদ্ভিদকে মূল, কাণ্ড এবং পাতা এই তিনটাতে ভাগ করা যায়, আমরা এই যে এখানে জানি এই যে অপুষ্পক উদ্ভিদের তিনটা অংশ, থ্যালোফাইট, ব্রায়োফাইট, টেরিডোফাইট, এই তিনটার মধ্যে ডেফিনেশন মেইন ডিফারেন্সটা কি? ডিফারেন্স হইলো থ্যালোফাইট যারা, এদেরকে মূল কাণ্ডে পাতা আলাদা করা যায় না। যে শৈবাল ছত্রাকের নাম দেখছো, শৈবাল ছত্রাককে তোমার একটা পেনিসিলিয়াম দিলাম, দিলাম, তুমি কি চাইলে কি ওটাকে আলাদা করতে পারবা? কোনটা মূল, কোনটা পাতা, কোনটা কাণ্ড? পারবা না। তাহলে যাদেরকে মূল কাণ্ড পাতা আলাদা করা যায় না, এরা হইলো তোমার এই যে সমাঙ্গ বর্গ বা থ্যালোফাইটিক। আর যাদেরকে মূল কাণ্ড পাতা আলাদা করা যায়, তবে মূলের পরিবর্তে রাইজোয়েট থাকে। মানে কাণ্ডও থাকে, পাতাও থাকে, কিন্তু মূলের পরিবর্তে একটা পরিবর্তিত অবস্থা থাকে, রাইজোয়েট, পাতলা, কোমল, হ্যাঁ, সরু। তো ওইটাকে আমরা বলি থ্যালোফাইটিক। আর এই টেরিডোফাইটিক যেটা, এই টেরিডোফাইটিক মানে হচ্ছে একে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। যাদেরকে পুরোপুরি মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় তাদেরকে আমরা টেরিডোফাইটিক বলি। তোমরা ওই যে ঢেঁকির শাক কি কখনো দেখছো? জি স্যার। জি স্যার, দেখি। হ্যাঁ, ঢেঁকির শাকে দেখো, ঢেঁকির শাকে কি পাতা, মূল, কাণ্ড সব আলাদা করা যায় না? জি জি স্যার। স্যার। আলাদা করা যায়। তাহলে এটা হলো টেরিডোফাইটিক। আর তাহলে ব্রায়োফাইট কোনটা? যাদের তোমার পাতা আছে, কাণ্ড আছে, কিন্তু মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। রাইজয়েড কি, এগুলো আমাদের সামনে আসবে, ছবি আমরা দেখতে পাবো। তাহলে এই কথাটাই এখানে বলছে, দেখো এখানে কত বড় আকার বলছে। আমাদের এত কিছু কিছু দরকার নাই, তুমি জাস্ট বলবা যে কি, এই যে কাণ্ড মানে মূলের পরিবর্তে পরিবর্তে রাইজয়েড, তার মানে রাইজয়েড, কাণ্ড আর হলে কি পাতা, এই তিনটা যদি থাকে তাহলে ওইটা হলো ব্রায়োফাইট। এরপরে আরেকটা আমরা দেখি, এই যে এই ব্রায়োফাইটটা পুরো দেহটা একই রকম টিস্যু দ্বারা গঠিত। কোন টিস্যু? প্যারেনকাইমাটাস টিস্যু দ্বারা গঠিত। তবে এদের এই যে ব্রায়োফাইটে পরিবহন টিস্যু নেই। এখন বলো তো পরিবহন টিস্যু কি, কে কি পারো? কোনগুলোকে আমরা পরিবহন টিস্যু বলি? এর যে কিছু খাদ্য মানে বিভিন্ন জিনিস। হ্যাঁ, হ্যাঁ, জাইলেম ফ্লোয়েম। হ্যাঁ, এই যে, জাইলেম ফ্লোয়েম। হ্যাঁ, যে গুড। তো যে জাইলেম ফ্লোয়েম, এগুলোকে আমরা বলি কি পরিবহন টিস্যু, মানে এরা খাদ্য পরিবহন করে। তাহলে ওই পরিবহন টিস্যু এখানে কি নেই। আ- তুমি ব্রায়োফাইট যদি কেউ পারো, টেরিডোফাইটও পারবা, কারণ টেরিডোফাইট হলো অনেকটা ব্রায়োফাইটের বিপরীত, তবে কিছু ক্যারেক্টার আবার মিলও আছে। আচ্ছা, তারপরে এই 3 নাম্বার ক্যারেক্টার, 3 নাম্বার ক্যারেক্টার কিন্তু আমাদের হয়ে গেছে। এই যে গ্যামেটোফাইট স্বাধীন, মানে যে দীর্ঘস্থায়ী সেই স্বাধীন, দীর্ঘস্থায়ী জীবন চক্রে প্রধান উদ্ভিদ, তার মানে এটা আমাদের হয়ে গেছে। 4 নাম্বার দেখো, এই যে এই ব্রায়োফাইটের যে পুংজননাঙ্গটা যেটা, সেটাকে সেটাকে আমরা বলি কি অ্যান্থেরিডিয়াম। আর স্ত্রী জননাঙ্গটাকে আমরা কি বলি কি আর্কিগোনিয়াম বলি। এটা হলো বহুকোষী আর কি। তো এই জিনিসটা এখানে মনে রাখতে হবে যে এখানে মেল অর্গানটাকে বলি অ্যান্থেরিডিয়াম, ফিমেল অর্গানটাকে আমরা বলি আর্কিগোনিয়াম। আর অ্যান্থেরিডিয়াম যেহেতু মেল, তাহলে অ্যান্থেরিডিয়াম থেকে কি হবে, শুক্রাণু হবে না ডিম্বাণু হবে? শুক্রাণু। 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 আর আর্কিগোনিয়াম যেহেতু ফিমেল, তাহলে এটা থেকে কি হবে, তোমার ডিম্বাণু উৎপন্ন ডিম্বাণু। হবে। জি। হ্যাঁ। আর এই শুক্রাণু এবং ডিম্বাণু যে উৎপন্ন হবে, এই যে মেল ফিমেল অর্গান অ্যান্থিডিয়াম আর্কিগোনিয়াম, এই জননাঙ্গ দ্বারা, এই জননাঙ্গটা বাহের বাহের চারপাশে একটা বন্ধা কোষ প্রাচীর দ্বারা আবৃত থাকবে। এরপরে আরো দেখো, এই যে শুক্রাণু হইলো, আমরা জানি এই যে শুক্রাণু সচল হয়, কারণ কি এই শুক্রাণুতে কি আছে, এই যে ফ্লাজেলা আছে। এদের শুক্রাণু একটু সচল, ফ্লাজেলা। ফ্লাজেলা মানে কি, এই যে তোমরা এই যে এখন সামনে ঈদ, বিশেষ করে মেয়েরা এই যে কিনবে একটা, যাইবা 10 দিন, গিয়ে ঘুরে ঘুরে একটা ড্রেস, দুইটা ড্রেস কিনবা, কিন্তু যেটা জন্য একদিন গেলেই হইতো, যাইবা হইলো অনেক দিন গিয়া ঘুরবা। তার মানে এই যে তুমি যে ঘুরতেছো শপিং মার্কেটে, শপিং মলে গিয়া, কি দিয়া ঘুরো? তোমার পা দিয়া। আর এই শুক্রাণুর পা কি, শুক্রাণুর পা হইলো ফ্লাজেলা। এই ফ্লাজেলা দিয়া সে টুকটুক করে হাঁটে, মানে কি মুভমেন্ট, সচল, সে চলাফেরা করে। এই চলাফেরা করে কার কাছে যায়? ওই তার বান্ধবী। তার বান্ধবীর নাম কি? শুক্রাণুর। ডিম্বাণু। হ্যাঁ, তাহলে
বেটা এই টুকটুক করে হাইটা ওই ডিম্বাণুর কাছে যায়। আর ডিম্বাণু হইলো অলস, এর তো ফ্লাজেলা থাকে না, এক জায়গায় বসে থাকে। আর এই বেটা এই বান্ধবীর লগে গিয়ে দেখা করে আর কি। তারপর এটাও মনে রাখতে পারো, এই ফ্লাজেলা হলো হুইপ্লেস। হুইপ্লেস মানে কি, আমরা জানি ফ্লাজেলা ধরন অনুসারে ফ্লাজেলা, কিছু ফ্লাজেলা হইলো এরকম মসৃণ, আবার কিছু ফ্লাজেলাতে এরকম ধারালো থাকে, এইরকম ধারালো থাকে। তো যেগুলোতে এরকম ধারালো থাকে এগুলোকে বলে টিন শেল। কি বলে? টিন শেল। আর যেগুলা এরকম মসৃণ এগুলোকে বলে হুইপ্লেস। মানে টিন শেল, টিন। তুমিও তোমার বাড়িতে যদি টিন থাকে, টিনের কাঞ্চিতে তুমি হাতেরে আলতো করে হাতটা বুলাই নিবা, বুলাইলে কি হবে? হাত কাটবে নাকি কাটবে না? কাটবে। কাটবে। হ্যাঁ, তাহলে এই যে দেখো এবার আর এখানে যে অমসৃণ যে এরকম আছে, তাহলে এই যে অমসৃণ টাইপের যেটা, এটাকে বলা হয় টিন শেল। আর হুইপ্লেস মানে কি, কোনো লোম ছাড়া এই মসৃণ যেটা, এটা আর কি। তাহলে এই শুকানোর যেটা, এটা হইলো কি, এ হলো বদ্র। এ ধারালো, তার মধ্যে বিষাক্ত টক্সিসিটি নাই, মানে মসৃণ থাকে আর কি। এরপরে এর দেখো, মানে একটা জিনিস পড়াইতে গেলে মানে এই তোমাকে, তোমাদের যে এখন ব্র্যাফাইটাটা মাত্র শুরু করলাম, এটার মধ্যে কত কিছু চলে আসে। হ্যাঁ, মানে ওই জন্য বেসিক কথাগুলো মনে রাখতে হয়। তোমাদের তো আগেও ক্লাস করালাম। আমার কি ক্লাস পাইছো তোমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তাহলে আচ্ছা, তোমার এই যে জনজনন উগে মাছ মনে আছে? উগে মাছ কি? মনে আছে মনে জনজনন তিন ধরনের। মানে এখনো তো সে আগের পড়া পড়ানো পড়ানো লাগতেছে। একটাকে একটাকে বলে এনাইসো। কি বলে? এনাইসোগ্যামাস। NH হ্যাঁ। আর একটাকে বলে আইসোগ্যামাস। এই যে আইসোগ্যামাস। আর তিন নাম্বারটাকে বলে উগেমাস। আরো আছে ব্যতিক্রম, ধর্মী আরো কিছু আছে। মেনলি তিন ধরনের: এনাইসোগ্যামাস, আইসোগ্যামাস, আর হলো এই যে এটা উগেমাস। তিন ধরনের যৌনজনন হয়। তাহলে এই তিন ধরনের মধ্যে এই যে এখানে যেটা হয় সেটা হলো উগেমাস। এখন তাহলে তো আবার এটা বলতে হয় যে আইসো এনাইসো মানে কি? তোমরা তো পড়ছো, কেমিস্ট্রিতেও পড়ছো। আইসো মানে কি বলো তো? একলা। হ্যাঁ, আইসো মানে কি? এটা যারা পড়ছো তোমরা জানো, আইসো মানে সমান। আইসো মানে কি? সমান। সমান। ওই যে বলে না আইসোথার্ম, একই রকম তাপমাত্রা, আইসোথার্মাল। তখন আইসো মানে সমান। যদি মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট এই দুইটা সমান আকার আকৃতিতে কি হয়, যদি আমার আঁকতে গিয়ে ইয়ে হয়ে যায়, যদি আকার আকৃতিতে সমান হয় ওদেরকে আমরা বলি কি, তাহলে এরকম দুইটা গ্যামেটের মিলনকে আমরা বলি আইসোগ্যামাস। আর যদি হয় যে যে এনাইসো মানে একটা ছোট একটা কি বড়, বড়। তাহলে এটাকে বলা এনাইসো। কারণ এনাইসো মানে অসমান, তাহলে একটা ছোট একটা বড়। তাহলে এদেরকে আমরা এরকম একটা ছোট গ্যামেট আর বড় গ্যামেটের মিলনকে, মানে একটা শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে আমরা আমরা বলবো অ্যানাইসোগ্যামাস। N হ্যাঁ, জনজনন বলবো। তাহলে আবার এখানে ওইটা মনে রাখতে হয় যে এই অ্যানাইসোর মধ্যে, এগুলো সাধারণত অনেক সময় যে বড় প্রশ্নের সাথে লেজের আকারে দিতে পারে আর কি, আইসোগ্যামাস কি অ্যানাইসোগ্যামাস কি, বা পার্থক্য লিখতে বলতে পারে। তাহলে এই যে এই ছোট এবং বড়, এই দুটার মধ্যে মেল কোনটা ফিমেল কোনটা? এই যে অ্যানাইসোর মধ্যে তো একটা ছোট একটা বড়, এটার মধ্যে মেল হইলো ছোটটা, ফিমেল হইলো কি বড়টা। বড়টা। রাখতে হইব। এই এমনি তো, এমনি তো দেখ ইয়ে দিয়ে মনে রাখবা। সাধারণত এমনি বিয়ে শাদীর পরে মেয়েরা একটু মোটা হয়ে যায় না, একটু কি প্রথম দিকে বিভিন্ন টেনশন টেনশন, যে হাজবেন্ড হইব কি সে, মানে এই সেই বিভিন্ন টেনশনে চিকন থাকে। কিন্তু যখন বিয়ে শাদী হয় তখন কি হয়ে যায়, একটু মানে মোটা হয়ে যায় আর কি। তো সেটা দিয়ে মনে রাখতে পারো যে বড়টা ফিমেল, ছোটটা মেল, এটা দিয়ে মনে রাখতে পারো। বা ওইটা মনে থাক। আর মেল। আর বাকিটা না বলি। আর আচ্ছা, তাহলে আমাদের আরেকটা হলো উগেমাস। তাহলে উগেমাস কি? উগেমাস, উগেমাসটাও এক ধরনের অ্যানাইসো। উগেমাসটাও এক ধরনের অ্যানাইসো, তবে এখানে শর্ত থাকে সচল। শর্ত থাকে কি? সচল। এই যে এখানে অ্যানাইসো যখন আমরা ডেফিনেশন দিই, তখন সেখানে আমরা কে সচল কে নিশ্চল এগুলা নিয়ে আমরা বলি না। মানে সচল হইতে হবে এরকম কোনো কথা নাই। কিন্তু যদি মেল গেমেট এবং ফিমেল গেমেটের মিলনে মেল গেমেটটা অবশ্যই সচল হতে হবে। যদি সচল হয় তখন ওই ধরনের যৌনজননকে আমরা বলি উগ্যামাস। তাহলে এই যে তুমি তো এমনিই দেখছো এখানে এবার তাদের এই যে এই শুক্রাণু আছে, শুক্রাণু থেকে ফ্লাজেলা আছে নাকি নাই? আছে। তা হ্যাঁ, তাহলে যেহেতু শুক্রাণুতে ফ্লাজেলা আছে তার মানে এটা তো সচল হবেই। তাহলে তুমি তো এমনিই বুঝাও যে এই তিনটার মধ্যে তাহলে আমার এই যে
এই কোন জনজনন কোন পদ্ধতি হবে, তাহলে এটা হবে না এই তিনটার মধ্যে। যেহেতু ফ্লাজেলা আছে, যে এটার মধ্যে ফ্লাজেলা আছে, তার মানে যদি তোমার মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের যদি মিলন হয়, সেখানে যদি মেল গ্যামেটটা অবশ্যই সচল হয়, তখন ওই ধরনের জনজননকে আমরা বলি উগেমাস প্রকৃতির জনজনন। এবং এই যে সচল হবে, এই সচলে অবশ্যই যেহেতু যে সচল, সেই টুকটুক করে হেঁটে নিশ্চলের কাছে যাবে, মানে ডিম্বাণুর কাছে যাবে। এটা একটা মনে রাখলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস স্কিপ করা করা হয়েছে। একটা জিনিস মনে রাখবা, যে সচল এর গিলু বেশি। কোষের গিলু কি বলতো? বেশি। হ্যাঁ, মানে কোষের গিলু কোনটা? তোমার জানি যেমন না স্যার। নিউক্লিয়াস। নিউক্লিয়াস। হ্যাঁ হ্যাঁ, নিউক্লিয়াস। তার মানে এ বেটা ছোট হলে কি হবে, এই বেটা নিউক্লিয়াস কিন্তু বড়। আর এই যে ডিম্বাণু, এই সাইজে বড় হইলে কি হইব, এ বেটা নিউক্লিয়াস একটু আবার ছোট। তারপরে ওই যে গ্রামগঞ্জে একটা প্রবাদ আছে না, যদিও কথা সত্য না, যে মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুতে, যদিও কথা সত্য নয়, হ্যাঁ। তো এটা দিয়ে মানে একটু জাস্ট মনে রাখার জন্য বলা আর কি, যে কারণ এখন দেখা যায় যে যে কোনো জায়গায়, যে মানে শুধু ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় মেয়েরা থাকে র্যাঙ্কিং এর শুরুর দিকে। হ্যাঁ, তো ওইটা হলো ওই যে গ্রাম্য যারা হলো ওইরকম পড়াশোনা জানা না, এদের একটা, এদের কারণে এই প্রবাদটা প্রচলন আর কি, ছোটবেলা থেকে। যদি এটা মানে বর্তমানের সাথে মিল নাই, কারণ বর্তমানে সব জায়গায় মেয়েদের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা বেশি। আবার ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড বা মেরিট লিস্টও মেয়েরা আগানো থাকে। তারপর আমরা পড়া মনে রাখার জন্য গ্রামের ওই মুরব্বীদের কথা দিয়ে মনে রাখবো, যে গিলু এদের কম, এদের গিলু বেশি, মানে নিউক্লিয়াস এটা বড়, আর বড় ডিম্বাণুর নিউক্লিয়াস ছোট। এটা just মনে রাখার জন্য। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা ব্যাখ্যা করার জন্য এতক্ষণ ধরে 10 মিনিট পেছাল পাতলাম, হ্যাঁ। তাহলে এবারে জনজনন উগেমাস প্রকৃতির, বাকি যা আছে এত কিছু কোনো দরকার নাই, শুধু এইটুকু, এই লাইনটুকু বললে এনাফ। এরপরে দেখো 7 নম্বরে যে, যেটা পরে পরবর্তী এত লাগবে না, কারণ আমরা জাস্ট এটা হচ্ছে কি, আমরা এই ব্রায়োফাইটাটা বোঝানোর জন্য এই জিনিসগুলা, ওর ব্যাখ্যা ইয়াগুলা ক্যারেক্টার গুলো আমরা একটু তোমাকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। তাহলে এখানে এই 7 নম্বরটা আমাদের হয়ে গেছে। আমরা তো বলছি যে এদের স্পোরোফাইট ডিপ্লয়েড দশাটা গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, এটা আমাদের হয়ে গেছে। এরপরে এবারে যে স্পোরোফাইট, স্পোরোফাইটের মধ্যে কি উৎপন্ন হবে? স্পোর। স্পোর উৎপন্ন হয় স্পোরোফাইটের মধ্যে। স্পোরোফাইটের মধ্যে যে স্পোরেনজিয়াম আছে, মানে স্পোরেনজিয়াম বলতে কি, যেখানে থেকে স্পোর গুলা উৎপন্ন হবে। মানে স্পোর উৎপন্ন হয় স্পোর মাতৃকোষ থেকে। স্পোর উৎপন্ন হয় কি থেকে? স্পোর মাতৃকোষ। যেমন আমরা আসি মায়ের থেকে, আসি না ওইরকম। স্পোর উৎপন্ন হবে স্পোর মাতৃকোষ থেকে। আর স্পোর মাতৃকোষ যেটার মধ্যে থাকে ওটাকে আমরা বলি স্পোরেনজিয়াম, হ্যাঁ। আর ওটার স্পোরোফাইটের অংশ। মানে স্পোরোফাইট থেকে তোমার, স্পোরোফাইটের স্পোরেনজিয়ামের মধ্যে থেকে যেই কি উৎপন্ন হবে? হ্যাপ্লয়েড স্পোর। কারণ হচ্ছে কি, এই যে এখানে কোন কোষ বিভাজন হয়? মিওসিস। কারণ তুমি তো এমনিও বুঝো, মিওসিস মাইটোসিসের এইসব ক্লাসগুলো আমি আগেও নিছিলাম। আমরা জানি যে মাইটোসিসের কাজ কি বলতো? শক্তি উৎপাদন করা। মাইটোসিসের মেন কাজ হচ্ছে বৃদ্ধি। যেখানে বৃদ্ধি লাগবো সেখানে। এই যে তুমি এখন ক্লাস করতেছো, তুমি কি হঠাৎ জন্মগ্রহণ করে কি এখানে আসছো? তার মানে জন্মগ্রহণ করছো আরো ছোটবেলা, 4-5 সালের দিকে। তারপরে আস্তে ধীরে বড় হইছো, তো যেই কারণে, যেই কোষ বিভাজনের কারণে বড় হইছো, সেটা হচ্ছে মাইটোসিস। আর তাহলে তার মানে কি তোমার জীবনে মিওসিস দরকার নাই? আছে। এই যে যখন, এই যে তোমাদের ফুকিরে যখন ডাকবা, জানি যখন বিয়ে শাদী হইব আর কি, যখন বিয়ে শাদী হইব, তখন জনন কোষে তোমার মিউসিসটা দরকার হবে। এখন কারণ মিউসিসের কাজ, মেন কাজ কি বলতো? মিউসিসের মেন কাজ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হ্রাস করা, মানে অর্ধেক করা। ক্রোমোজোম সংখ্যা কি? অর্ধেক করা। এর মেন কাজ হচ্ছে ক্রোমোজোম অর্ধেক করা। এখন কথা হলো, ক্রোমোজোম অর্ধেক না করলে কি কোনো সমস্যা হবে আদৌ? হবে। হ্যাঁ, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক না করলে সমস্যা হবে। কেন, কি ধরনের সমস্যা হবে? যেমন তোমার দিয়ে বুঝাই। তোমার যেমন, তোমার ক্রোমোজোম হইলো 46, তোমার ক্রোমোজোম 46, তুমি যারা বিয়ে করবা ওই বেটার ক্রোমোজোমও, ওই পোলা আর কি, ওই পোলার ক্রোমোজোমও 46। তাহলে এখন এখানে যদি মিউসিস না ঘটে, যদি হ্যাপ্লয়েড না হয়, তাহলে কি হবে? তাহলে এই যে মেল আর ফিমেল যদি একত্রিত হয়, তাহলে দেখো তো, তোমার থেকে যে বাচ্চা আসবো ওই বেটা, ওই পোলা স্যামরা আর কি, তার শরীরে ক্রোমোজোম কয়টা? 92। তাহলে এই হেরে কি দেখতে তোমার মতো লাগবো? না, হে তো জীবনে মানুষই তো লাগবে। হে জীবনে দাদা বাড়ি নানা বাড়ি গিয়া
বেড়াইতে পারবো না, কারণ যেখানে যাবে সেখানে মানুষজন হেরে দেখে ভয় পাইবো, ভয় দূরে চলে যাবো। তার মানে মিউজিক যদি না ঘটে, তাহলে তোমার অস্তিত্বই কি আর থাকবো না, মানে তোমার জেনারেশনের বংশধর বংশের প্রদীপ নিভে যাবে আর কি। এই কারণে এখানে মিউজিক ঘটবে। মিউজিক ঘটলে আমরা জানি মিউজিকের কাজই হচ্ছে ক্রোমোজোম অর্ধেক করে দেয়। তখন 46টা থেকে কয়টা করবে? 23টা করবে। এখানেও ফিমেলও 46টা থেকে 23টা করবে। এরপরে মানে এটা হইলো ওই যে গ্যামেট, শুক্রাণু ডিম্বাণু। তারপরে এই যে শুক্রাণু ডিম্বাণু যখন মিলিত হবে, এই 23-এ কয়টা হয়? 46 হয়। তার মানে এবার দেখলে, এবার নানা বাড়ির দাদা বাড়ির গিয়ে কি দাওয়াত খাইতে পারবে। এবার তোমার মতোই লাগবে আর কি। হ্যাঁ, এই কারণে, তার মানে এই কারণে আমাদের মিউসিসটা হওয়া গুরুত্বপূর্ণ। আর মিউসিস প্রক্রিয়া অলওয়েজ ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? কি তোমাদের অনেকেই যে চলে যাচ্ছে নাকি ইয়া হয়ে যাচ্ছে, অনেকে কি প্ল্যানিং করে, অনেকে নেটও কিনে না। হ্যাঁ। হুম। আচ্ছা, এখন দেখো তাহলে এই যে এখানে এদের স্পোরোফাইটের মধ্যে কি হবে? স্পোরোফাইটে সেখানে মিউসিস হবে। হ্যাঁ, স্পোরেঞ্জামের মধ্যে মিউসিস হবে, মিউসিস হলে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হবে। আর এদের স্পোর গুলা সবগুলো স্পোর একই রকম। আমরা টেরিডোফাইটে দেখবো, টেরিডোফাইটে কিছু স্পোর আছে একই রকম, কিছু স্পোর আছে ভিন্ন ভিন্ন রকম, হেটার স্পোর আছে যেটাকে আমরা বলি। কিন্তু ব্রায়োফাইটে সবগুলো স্পোর একই, এই জন্য আমরা এটাকে বলি হোমোস্পোরাস। এখন বুঝলাম যে স্পোর উৎপন্ন হইলো, স্পোর উৎপন্ন হয়ে স্পোর কি বাইরে বের হওয়া লাগবে না নাকি? স্পোর কি বাইরে বের হওয়া লাগবে নাকি হবে লাগবে না? লাগবে। লাগবে। এটা তো স্বাভাবিক, কারণ তুমি ধরো তোমরা মানে যাই হোক যে হোক, তোমার যদি ধরো দেখতে বিয়ে শাদীর কথা হয়, তখন দেখতে যদি ছেলে পক্ষ আসে, এখন ছেলে যদি আসে হয় রেস্টুরেন্টে দেখবে, না হয় তোমার বাসায় দেখবে। এখন তোমার বাসায় আসলো বা রেস্টুরেন্টে যেখানে গেলো, তো বাসায় আসলে এখন তোমাকে বললো যে সাজায় গোজায় তোমাকে সামনে নিবে, এখন তুমি বলছো না আমি সামনে যাব না, আমি ওদের সাথে দেখা করব না। আবার রেস্টুরেন্টের একই রকম যে না আমি যাব না, তখন ছেলেপক্ষ কি মনে করবো যে নিশ্চিত কোনো গিট্টু আছে, তখন তার সম্বন্ধ হবে না। তার মানে যেখানে আসো সেখানে থাকলে সম্বন্ধ হবে না। ওই জন্য এ বুঝলাম যে স্পোরোফাইটের মধ্যে উৎপন্ন হয়েছে, কিন্তু হইয়া যদি সারা জীবন ওই স্পোরোফাইটের মধ্যেই থাকে, তাহলে তো এবার আর বংশের বংশের প্রদীপ নিভে যাবে। তার মানে এও কি বাইরে বের হওয়া লাগবে। তাহলে এ সাধারণত বাইরে বের হয়, এই স্পোর গুলা বাইরে বের হবে কিসের মাধ্যমে? বায়ু এবং পানির মাধ্যমে বের হবে। ঠিক আছে। আর গ্রাফাইটের যৌন জীবন চক্রের যে যৌনক্রম, এটাকে আমরা বলি হেটারোমরফিক। কেন হেটারোমরফিক বলি? কারণ এখানে তুমি দেখছো যে এদের গ্যামেটোফাইটিক দশা আছে, আবার স্পোরাডিক দশা। এক্সট্রোভার্ট। হ্যাঁ, দুইটা দশাই আছে। দুইটা দশাই তোমার যেহেতু স্পষ্ট, এই কারণে এই ধরনের দুইটা দুইটা দশায় বর্তমান, এই কারণে এদেরকে আমরা এই ধরনের যৌনক্রমকে আমরা বলি হেটারোমরফিক যৌনক্রম। আরেকটা জিনিস হলো গ্রাফাইটকে প্রথম মনে করা হয় যে প্রথম স্থলজ উদ্ভিদ, মানে স্থলে প্রথমে এদের আবির্ভাব হয়েছে আর কি। তো এতক্ষণ যা বুঝালাম এগুলো হচ্ছে ব্রায়োফাইটটা কি, এটা বোঝার জন্য এই কথাগুলা। এতক্ষণ যা বুঝালাম এর মধ্যে এই যে বুঝো নাই বা কনফিউশন আছে, এরকম কেউ কি আসো? না বুঝলে বলতে পারো, কোনো জিনিস না বুঝলে নিজ থেকে বলবা, কারণ মনে মনে রাখলে, মনে মনে রাখলে তার আমি বুঝবো না। হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আমরা আরেকটা প্রশ্ন দেখি। আমি ইয়ার বইয়ের সিরিয়াল অনুসারে যাই, আমার আমার পিডিএফ সিরিয়াল অনুসারে যাই, কারণ ইয়ার সিরিয়ালটা যেতে পারবো না প্রশ্ন অনুসারে। তাহলে দেখো, ব্রায়োফাইটকে উভচর উদ্ভিদ বলা হয়। আমরা তো জানি সাধারণত উভচর কারা, মানে যারা জলও থাকবো। স্থলেও থাকবো। করতে পারে। হ্যাঁ, দুই জায়গায় যারা থাকবো এরা। আচ্ছা, এই তোমরা এখানে কয়জন? এই 12 জন। 12 জনের মধ্যে কি সয়েলের একজনও নাই? স্যার আছে, কিন্তু নেট সমস্যার কারণে চুপ করে আছে স্যার। মানে সারাদিন সারাদিন যদি এরকম নেট জিল জিল করে, ঠিক মতো স্যার নেট চলে যাচ্ছে শুধু। কিন্তু সয়েলের কিন্তু পারফরমেন্স খারাপ, মানে ক্লাসও সংখ্যা কম থাকে, সব দিকেই কম থাকে। মানে এরা কি আইসে কি জিমায় নাকি আল্লাহ জানে, মেসেজ দিছে কে? স্যার সব ফাঁকি ব্যস্ত আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো, উভচর মানে বুঝেই যায় যে যারা জলও থাকবে জলস্থল, তাই দুইটার মাঝামাঝি। তাহলে এখন দেখো, এই কথাগুলো এখানে বলছে যারা জলে থাকে ওদেরকে আমরা জলজ বলি, যারা শুধু স্থলে থাকে স্থলজ বলি, আর যারা জল এবং স্থলের মধ্যবর্তী অবস্থানে বা ভিজা মাটিতে জন্মাতে পছন্দ করে এদেরকে আমরা কি বলি? উভচর বলি। তাহলে এখন গ্রাফাইটকে আমি কেন উভচর বলবো? তার মানে গ্রাফাইট তো সাধারণত
স্থলেই থাকে। যেহেতু আমরা এখানে একটা কথা বলছিলাম একটু আগে একটা কথা বলছিলাম না এখানে, যে লাস্ট ক্যারেক্টারটার মধ্যে প্রথম স্থলজ উদ্ভিদ, তার মানে বলা হয়েছে স্থলজ, তাহলে এ আবার জল হইলো কিভাবে? তাহলে এটুকু জানার জন্য আমাদের এই প্রশ্নটা, এই জিনিসগুলো একটু দেখতে হবে। দেখো, ব্রায়োফাইটা সাধারণত ভেজা মাটি বা স্যাঁতসেঁতে জায়গায় কি জন্মগ্রহণ করে, বা নদী, ঝর্ণা, জলাশয়ের পাড়ে জন্মায়। তার মানে নদী, ভেজা বা স্যাঁতসেঁতে মাটিতে পানি আছে, নদী, ঝর্ণা, জলাশয় এগুলো কিনারা যদি জন্মায় তাহলে সেখানে পানি আছে। তার মানে জল স্থল দুইটার মাঝামাঝি, এ কারণে। এরপরে এতে জৈবিক কাজে পানির প্রয়োজন। জৈবিক কাজ বলতে কোনগুলা? বৃদ্ধি, জননাঙ্গের বিকাশ, শুক্রাণু চলন, নিষেক, স্পোর বাহির থেকে বের হওয়া। কারণ একটু আগে আমরা একটা ক্যারেক্টারের মধ্যে পড়ছিলাম যে বায়ু এবং পানির মাধ্যমে স্পোর বাইরে বের হয়, স্পোরের বিসরণ হয়। তো জি স্যার। হ্যাঁ, তারপর আবার স্পোরের অঙ্কুরোদ্গম, এইসব, মানে এগুলো তো মেন কাজ একটা শরীরে। তোমার শরীরে তো এইসব জিনিসগুলাই মেন কাজ, তোমার শরীরে এগুলো মেন কাজ। তার মানে এইসব কাজে পানি ছাড়া হবে না। আমাদের শরীরও তো একই রকম, আমাদের শরীরে পানি ছাড়া হয়? পানি ছাড়া হয় না। তাহলে জৈবিক কাজগুলোতে পানি প্রয়োজন। এরপরে স্পোর বিসরণে পানির প্রয়োজন, এটা আমরা আগে ওখানে পড়ছিলাম ক্যারেক্টারের মধ্যে। তারপরে 4 নাম্বার দেখো, যে ব্রায়োফাইটের যে ওই যে আমরা প্রথমে একটা ক্যারেক্টার পড়ে আসছিলাম যে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, আর এই রাইজয়েডটা দিয়ে কি করে? পানি শোষণ করে, শোষণ করে একটু মোটামুটি একটু সিক্ত থাকে আর কি। আর এটা গ্রো করে কোথায়? ছায়াযুক্ত পরিবেশে, যেখানে একটা আর্দ্রতা থাকে, হ্যাঁ, এরকম একটা ভেজা পরিবেশে। তার মানে এই জন্যই আমরা, যদিও চোখের দৃষ্টিতে তাকালে মনে হইব যে এরা তো স্থলে বাস করে, মাটিতে, স্থলে, কিন্তু তার স্থলে বসবাসের জন্য পানির প্রয়োজন। এই যে কি কাজে পানির প্রয়োজন, এই যে এখন যে কথাগুলো বললাম, যে আমার হাইলাইটেড গুলা, এই হাইলাইটেড যে পয়েন্ট গুলো আছে, এইসব কাজগুলোতে তার পানির প্রয়োজন। এই কারণেই ব্রায়োফাইটকে উভচর বলা হয়। তা এখন দেখো, এখানে অনেক লেখা, এত লেখা বলতে হবে, ইয়েও দিতে হবে না, যতটুকু দিছি এতটুকুই, যতটুকু দেখানো আছে মেইন পয়েন্ট গুলো দেখায় রাখছি, এখান থেকে তোমরা সেন্টেন্স মেক করবা। পারবা? বুঝতে পারছো কথাগুলো আমার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের একটা প্রশ্ন আছে যে গ্রাফাইটের শ্রেণীবিন্যাস। এখন শ্রেণীবিন্যাসটা আগে ধরবো নাকি পরে যাব? আচ্ছা, গ্রাফাইটের যে এই যে এখানে একটা প্রশ্ন আছে, শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাস, গ্রাফাইটের শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাস। তো গ্রাফাইটকে 3টা শ্রেণীতে ভাগ করা যায়। কয়টা শ্রেণীতে? গ্রাফাইটকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? 3টা তিনটা। শ্রেণী। 3টি শ্রেণীতে ভাগ করা যায়। এখন বইতে এগুলা আছে, দেখবা পড়তে যাবা দেখবা মাথা নষ্ট, হ্যাঁ, মনে থাকবে না। এখন ওই জন্য এটাকে আমি ভিন্নভাবে ওয়ার্ডে এই জিনিসটা নোট করলাম। এটা আহ এই মানে এই 3টা ক্লাসের মধ্যে আমরা দেখছি কিছু ক্যারেক্টার মিল আছে, কিছু ক্যারেক্টার অমিল আছে। এই ক্যারেক্টার গুলোকে পাশাপাশি এনে আমি এই জিনিসটা সাজালাম, যাতে সহজে আমাদের মনে থাকে। কারণ আমরা তো বুঝি যে একই রকম ক্যারেক্টার গুলা যদি পাশাপাশি রাখি, বা বিপরীত ক্যারেক্টার গুলা যদি পাশাপাশি রাখি, তখন কোনো জিনিস মনে রাখতে আমাদের সুবিধা। এই কারণে আমরা এই যে ক্লাসিফিকেশনটা এখানে সংক্ষেপে নিয়ে আসছি। তো পরীক্ষার সময় তোমরা এভাবে পার্থক্য আকারে দিবা না। পার্থক্য আকারে দিবা না, কি কারণে দিবা না? তোমরা, কারণ এটা তো পার্থক্য চাই নাই। তোমরা ওই যে এই হেপাটিক অপসিটা, অ্যান্থোসেরাপসিটা, রায়োপসিটা, এগুলা যে ক্যারেক্টার ক্যারেক্টার ওয়াইজ দিবা। আমি এইভাবে আনছি তোমাদের যেন সহজে মনে রাখতে সুবিধা হয়। তোমরা ওই আকারে দিবা, যে হেপাটিক অপসিটা লেখা তার ক্যারেক্টার গুলা, অ্যান্থোসেরাপসিটা লেখা তার এক্সামের ক্যারেক্টার। সময় কি এগুলো আলাদা আলাদা লিখবো স্যার? হ্যাঁ, অবশ্যই আলাদা লিখবা। এখানে আমি এটা সাজালাম হলো তোমরা যেন সহজে মনে রাখতে পারো, মনে রাখার জন্য এইভাবে আমি ইয়ে করলাম। বলবা যে একটা পার্থক্য বললে এভাবে দিব? পার্থক্য আসে না, এটা আছে শ্রেণীবিন্যাস। আচ্ছা। এখান থেকে আছে শ্রেণীবিন্যাস, তবে হ্যাঁ পার্থক্য আসে কিভাবে। তোমাকে বললো হেপাটিক অপসিটা এবং অ্যান্থোসায়ারসিডের পার্থক্য লেখো, তখন তোমার এটা লাগবে। তারপরে শুধু তোমাকে বললো যে হেপাটিক অপসিটার বৈশিষ্ট্য লেখো, তখন তুমি শুধু এটুক দিবা। এখান থেকে সাধারণত প্রশ্ন হয় আর কি। এ- এটা পড়লে তুমি এখান থেকে কোনো না কোনো কিছু অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা দেখি, এখানে আমরা এই 3টা জিনিসের মানে 3টা ক্লাস, শ্রেণী, কারণ ওখানে যেহেতু প্রশ্নের মধ্যে ছিল শ্রেণী পর্যন্ত, শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাস করো। তাহলে শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাস বলতে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? 3টা, হেপাটিক অপসিটা, অ্যান্থোসেরাপসিটা, ব্রায়োপসিটা, এই 3টা শ্রেণীতে
ভাগ করা যায়। এখন তাহলে আমরা দেখি, এই যে এখানে আরো কিছু ইয়ে আছে, তোমাদের কিছু ছবি দেখাইতে পারলে ভালো হইতো, কিন্তু ছবিগুলো তো এখানে আনছে কিনা, যে হেপাটিক অপসিডের আন্ডারে আছে কি রিক্সিয়া মার্কেনসিয়া, অ্যান্থোসেরাপসের আন্ডারে আছে অ্যান্থোসেরস, ব্রায়োসিডের আন্ডারে আছে স্প্যাগনাম ফিউনারিয়া। ছবিগুলো দেখতে পারলে একটু ভালো হইতো। উম দেখি তো ছবিগুলো এখানে আছে কিনা, দাঁড়াও একটু। এখানে শুধু একটা ছবি আছে, রিক্সিয়ার ছবি। এই ছবিটা কি দেখা যায়? এই যে একটা ছবি, এটা দেখো কিরকম। জি স্যার, দেখা যায়। হ্যাঁ, এটা হলো রিক্সিয়ার ছবি। আর দেখি তো, তিন শ্রেণী থেকে তিনটা দেখাতে পারলে ভালো হইতো। এই দেখ, ছবি মনে জি রাখবা। এই ছবিগুলো মনে রাখতে সুবিধা হবে। এই ছবি মনে রাখলে বৈশিষ্ট্য মনে রাখতে সুবিধা হবে। দেখো ছবিগুলো কিরকম। এই যে মাঝখানে দেগ্র শাখা, এই যে মাঝখানে দেখো দেগ্র শাখা কিরকম। তারপর দেখি যে অন্যগুলোর আছে কিনা। এখানে অন্যগুলার আনি নাই। আচ্ছা, অ্যান্থোসেরাসেরও আছে। এই যে অ্যান্থোসেরাস, একটু দেখো ছবিটা কিরকম। এই যে অ্যান্থোসেরাস, এই হলো অ্যান্থোসেরাসের ছবি। কারণ আমাদের এখানে হলো কয়টা, রিক্সিয়া গেল, অ্যান্থোসেরাস গেল, আর হলো ব্র্যাডসিটা স্প্যাগনাম কি আছে। আচ্ছা, এখানে নাই। আমি প্রয়োজনে দেখি একটু পরে দেখাবো, আমার কাছে আছে, অন্য পিডিএফ আছে, ওখান থেকে আমি দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আমরা এখানে হেপাটিক অপসিটার ক্যারেক্টার দেখি। তাহলে এটা মনে রাখবা কি, হেপাটিক অপসিটার কোনটা, রিক্সিয়া। এই যে একটাকে দেখাচ্ছিলাম যে দেগ্র শাখা বিশিষ্ট, সেটা। আর হইলো অ্যান্থোসেরাপসিটার এক্সাম্পল কে অ্যান্থোসেরস, এটা দেখাইলাম। আর হইলো তোমার ব্রায়োসিটার এক্সাম্পল হচ্ছে কি স্প্যাগনাম বা ফিউনারিয়া। স্প্যাগনাম, এগুলা তুমি চাইলে নিজেও সার্চ দিয়ে দেখতে পারবা, বা চাইলে এই যে দাঁড়াও তো এখানে একটু দেখি তো। নাও, ছবি কি তোমরা দেখতে পাও? জি স্যার। এই যে দেখো, এই যে স্প্যাগনামের ছবি কি রকম। এই মনে হয় যে গেল, ক্রিস গেল আছে না, গেলের চুলের মতো। এই যে এটা দেখো, এই যে দেখো ক্রিস গেলের চুলের মতো। এগুলো হলো স্প্যাগনাম। হ্যাঁ, কারণ আমরা ক্যারেক্টার পড়তে হলে যদি কি বলে ওই বেটার সম্পর্কে নাই চিনি, তাহলে তো ক্যারেক্টার মনে থাকবে না। তোমাকে যদি বলে যে মেয়ে মানুষের দুইটা হাত, দুইটা চোখ, দুইটা কান আছে, এরকম মুখস্থ করো, তাহলে তার হলো না। তোমার সামনে একটা মেয়ে মানুষ বা ছেলে মানুষ উপস্থাপন করলে মানুষের কি আছে না আছে তুমি লিখতে পারবা। তাহলে আমরা যে ক্যারেক্টার গুলো দেখবো, তিনটা ক্লাসের মধ্যে তিনটা ছবি দেখলাম। প্রথমটা ছবি দেখলাম রিক্সিয়া, ব্যাঘ্র শাখা। তারপর আমরা দেখছিলাম, এরপরে অ্যান্থোসেরাসের ছবি দেখছিলাম, আর এখন এখানে এখানে একটা স্পেকনাম। কারণ তিনটা ক্লাসের তিনটা ছবি আমরা দেখলাম। আচ্ছা, এখন দেখো, এখন আমরা হেপাটিক অপসিটার আমরা এখন বৈশিষ্ট্যের মধ্যে যাই। তার মানে এদের দেহ হলো থ্যালাস, থ্যালয়েড। আর থ্যালাসের দুই পৃষ্ঠা, দুই সাইড দুই রকম, ওই জন্য বলে বিষম পৃষ্ঠ। আর এটা তো হইলো গ্যামেটোফাইটিক, এটা তো আমরা বৈশিষ্ট্যের মধ্যেই পড়ছিলাম, রিক্সিয়া পড়ছিলাম না। রিক্সিয়াটা হলো গ্যামেটোফাইটিক। তার মানে আমরা এদের থ্যালাস, তিনটা থ্যালাসে গ্যামেটোফাইটিক, তিনটা থ্যালাসে কি হবে, গ্যামেটোফাইটিক। কারণ আমরা তো ওই যে বৈশিষ্ট্যের মধ্যে পড়ছি যে এরা গ্যামেটোফাইটিক প্লান্ট। আর এখানে সবাই তো আমরা তো গ্যামেটোফাইটিক শ্রেণীবিন্যাসে, এই কি বলে, ব্রায়োফাইটার শ্রেণীবিন্যাসে পড়তেছি। তো আমরা তো জানি যে ব্রায়োফাইটার উদ্ভিদ গুলো হলো গ্যামেটোফাইটিক প্লান্ট। তার মানে সবগুলাতে গ্যামেটোফাইট আছে, সবগুলাতে গ্যামেটোফাইট আছে। স্পোরোফাইট, এখানে স্পোরোফাইট লেখার কোনো সুযোগ নাই, কারণ আমরা ব্রায়োফাইটা পড়তেছি। তাহলে হেপাটিক অপসিটা তোমার এই বেটাতে থ্যালাসটা হবে কি, দুই সাইড দুই রকম, ওই জন্য বলছে বিষম পৃষ্ঠ। হ্যাঁ, দেহটাকে আমরা থ্যালাস বলি, এখানেও দেহটাকে আমরা থ্যালাস বলবো। আর দুই সাইড দুই রকম, তার মানে দেখো এই দুইটা কিন্তু মিল, হুবহু মিল। আর এদেরও গ্যামেটোফাইটটা সাহিত্য বলতে কি, ওই যে মাটির সাথে ইয়াকারে থাকে। মানে বুঝো না, ধরো তুমি তুমি যদি এখন হাত পা পা আছে বলে তুমি চলতে পারো, তোমার যদি পা না থাকতো, দেখো না অনেক সময় ওই যে ঢাকা শহর দেখা যায়
অনেক ভিক্ষুক আছে যারা ভিক্ষা করে পা নাই, তখন কি করে বডি দিয়া ওই যে চেঁচা চেঁচা চলে না, দেখছিলা কখনো? জি স্যার স্যার। দেখছি। হ্যাঁ, জিনিসটা হলো ওইরকম আর কি। তো এই বেটা কথা আর ওইরকম পা নাই, শায়িত থাকে আর কি বডিটা। বডিটাকে আমরা বলি গ্যামেটোফাইট, বলি গ্যামেটোফাইটটা মানে থেলাসটা আর কি শায়িত। তাহলে এই কথাগুলো বলছে যে এই তিনটা কথা সবার জন্য সমান, গ্যামেটোফাইট শায়িত, তিন জায়গায় সমান কথা এটা। আবার এটা এর শায়িত ছাড়াও কিছু শাখানিত আছে, কিছু সূত্রাকারও আছে, আবার কিছুতে প্রোটোনেমার মতো স্ট্রাকচার আছে। প্রোটোনেমা কি? এটা হইলো, দেখাবো, এটা একটা উপাঙ্গ, এটা আমরা সুযোগ হইলে আমরা দেখাবো পরে, ছবিতে দেখাবো। এরপরে এদের যে আমরা তো বলছি যে ব্রায়োফাইটা মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, এটা আমরা ব্রায়োফাইটার বৈশিষ্ট্যের মধ্যে পড়ছিলাম। তাহলে সেই রাইজয়েডটা কি হইতে পারে? মসৃণ হইতে পারে, অমসৃণ হইতে পারে। আবার কিছু কিছু জায়গায় স্কেল থাকে। তাহলে স্কেল কোনগুলা? স্কেল হইলো এই যে এটার মধ্যে আছে, ছবির মধ্যে বহুকোষী আর কি। এই যে দেখো এখানে, এই যে এই যে দেখো, রাইজয়েড যদি এরকম এক কোষী থাকে, কিছু আছে ওই যে চেহারা খারাপ, যদি চেহারা খারাপ হয় এটাকে আমরা বলি অমসৃণ। আর যদি চেহারা এরকম ভালো হয়, প্রিন্স, এটাকে আমরা বলি মসৃণ। আর যদি এরকম বহুকোষী হয়, তখন এটাকে আমরা বলি কি? স্কেল বলি। বুঝতে পারছো? রাইজয়েড মসৃণ জি হইতে স্যার। পারে, অমসৃণ হইতে পারে, আবার কখনো স্কেলও হতে পারে। যদি হতে পারে। হ্যাঁ, যদি বহুকোষী হয় তখন আমরা এটাকে স্কেল বলি। একটা জিনিস পড়াইতে অনেক কিছু লাগে, বুঝছো? কারণ ওই কথাটা বলছে যে এবার রাইজয়েড এককোষী বা মসৃণ অমসৃণ হতে পারে। আবার কিছু কিছু প্রজাতিতে স্কেলও দেখা যায়, আর এর একই রকম, যে শুধু মসৃণ। আর এই বেড়াটা শুধু কি ওই স্কেল বহুকোষী, যেহেতু বলছে রাইজের বহুকোষী, তার মানে কোনটা? স্কেল। এই জন্য এটা আর লিখি নাই, কারণ বুঝলে তো। হ্যাঁ, বুঝে এটা, কারণ এটা বুঝলে বোঝার কথা। তারপর আমরা ইয়েতে পড়ছিলাম, এদের দেহের টিস্যু হলো কোনটা? একই রকম, প্যারেনকাইমাটাস। এদেরও কি সমস্ত থেলাসটা কি একই রকম টিস্যু দ্বারা, প্যারেনকাইমাটাস টিস্যু দ্বারা গঠিত। আর এখানে অনেক সময় প্যারেনকাইমাটাস ছাড়াও কি অন্য টিস্যুও কি থাকে। ভয়েস যে শুনো না, আচ্ছা তোমরা কি ভয়েস শুনো আমার? তোর ভয়েস শোনা যায় তবে ভিডিও আটকে যায়। ভিডিও আটকে দেয় হলো তোমার নেটের কারণে। স্যার আমার আচ্ছা। কাছে একদম ক্লিয়ার। হ্যাঁ, এটা হলো ওই যে এক একজনের নেটের স্পিডের কারণে আটকে যায়। যার নেটের স্পিড ভালো সে ভালো দেখবা, তো সমস্যা নাই, ওই যে ভিডিও থাকবে, তো ভিডিও থেকে পরে ইয়ে করে নিতে পারবো। আচ্ছা, এরপর আমরা এখানে ওই যে জানছি যে এদের যে জননাঙ্গ আছে, অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম, এরা কোথায় উৎপন্ন হয়? এরা থ্যালাসের উপরের পৃষ্ঠের পিছনের দিকে, বা থ্যালাসের একদম শীর্ষে, একদম কি শীর্ষে অবস্থান করে বা উৎপন্ন হয়। আর এই যে অ্যান্থোসেরাস্টিডার ক্ষেত্রে এই জননাঙ্গ মানে কি, ওই যে অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম কোথায় উৎপন্ন হয়? থ্যালাসের পৃষ্ঠের অভ্যন্তরে, ভিতরে। আর এখানে, হ্যাঁ, আর এখানে হয় অগ্রভাগে, একসাথে অনেকগুলা গুচ্ছাকারে, দেখো অগ্রভাগে গুচ্ছাকারে উৎপন্ন হয়। এখন দেখো এখানে একটা কথা হইলো, শীর্ষ, কই যেন, শীর্ষদেশ আর অগ্রভাগ দুটো কি এক জিনিস? শীর্ষদেশ জি আর স্যার, একই তো। জি না, শীর্ষদেশ আর অগ্রভাগ স্যার এক শীর্ষ মানে উপরের দিকে আর অগ্রভাগ মানে সামনের দিকে। হ্যাঁ, উপরা উপরা সামনে বলতে বলতে পার্থক্য আছে। এখানে ধরো এ একটা জিনিস, হ্যাঁ, এ একটা জিনিস ধরো এরকম আর কি। বাচ্চা এটা বাদ দিলাম। এই যে ধরলাম এটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু এখানে শেষ, তাহলে এটার অগ্রভাগ কোনটা? এটা না, এখান থেকে শুরু এখানে শেষ, তাহলে এটার অগ্রভাগ কোনটা? এইটা। কিন্তু এটা শীর্ষ কোনটা? এই যে, আর শীর্ষ মানে উঁচু, শীর্ষ মানে কি উঁচু জায়গাটা, একটু মানে পার্থক্য আছে। এটা হলো অগ্রভাগ। শীর্ষ অঞ্চল বলতে কোনটা? যেটা সবচেয়ে উঁচু জায়গা,
তাহলে ওই থ্যালাসের যেটা সবচেয়ে উঁচু সেটা হলো শীর্ষ, আর এটা হলো কোনটা, অগ্রভাগে মানে সামনের অংশে। তাহলে একটু পার্থক্য আছে উঁচু আর শীর্ষ আর অগ্রভাগে। আর আরেকটা জিনিস আমরা দেখবো, এতক্ষণ পর্যন্ত আমরা যা বলছি গ্যামেটোফাইট নিয়ে বলছি, এখন স্পোরোফাইট নিয়ে একটু কথা। এদের স্পোরোফাইটে কি থাকে, তিনটা অংশ থাকে, ফুট, সিটা, ক্যাপসুল। মানে আমরা একটা স্পোরোফাইট দেখি চেহারা, এই যে দেখো, এটা একটা স্পোরোফাইটের ছবি। এই যে এই অংশটা আছে না, এই অংশটা, এই যে এই অংশটা যেটা থেকে স্পোর উৎপন্ন হয়, এটাকে বলে ক্যাপসুল। এটাকে কি বলে, ক্যাপসুল। আর নিচের অংশটাকে বলা হয় ফুট। আর ফুটের উপরে একদম নিচে থাকে ফুট, ফুটের উপরে থাকে সিটা, তারপরে থাকে কি, ক্যাপসুল। এখন দেখা যায় যে কারো ফুট থাকে না, কারো সিটা থাকে না, তবে ক্যাপসুল সবারই কি থাকে, কারণ ক্যাপসুল থেকেই তো ওই যে গ্যামেট উৎপন্ন হবে, ক্যাপসুল থেকে গ্যামেট উৎপন্ন হবে। এই জন্য কারো ফুট থাকে, কারো সিটা, তার মানে কি একটা স্ট্রাকচারের এরকম একটা স্ট্রাকচারে তোমার যাদের ফুট আছে, ফুট থাকে সবার নিচে, তারপরে থাকে ক্যাপসুল, এরপরে থাকে ফুট, তারপর হলো সিটা, তারপর হলো কি, ক্যাপসুল। ফুট সবার নিচে, তারপর তোমার পা, পা সবার উপরে, নিচে না, পা সবার নিচে, আর এটা হলো এরপরে পায়ের উপরে গোড়ালি আর কি, টাকনু। আচ্ছা, তাহলে এদের, তাহলে হ্যাঁ বলো। এগুলোর কাজ কি? ফুড, সিটা, ক্যাপসুল এগুলোর কাজ কি? এগুলোর বিভিন্ন রকম কাজ আছে। এগুলা হলো, যেমন ফুটে আমরা তো যখন পড়াবো এমন দেখবো যে ফুটের কাজ হলো কি, একে পার বহন করে। সিটার কাজ হলো এই যে এই অংশটাকে কি বলে, বহন করে, এবং পাশাপাশি এখানে সংযোগটা ঘটায় এই যে ক্যাপসুলের সাথে। আর ক্যাপসুলের কাজ হলো মেইন, ক্যাপসুলের কাজ হলো কি, ক্যাপসুলের মধ্যে স্পোর উৎপন্ন হয়, মানে স্পোর কোনগুলো, ওই যে গ্যামেট উৎপন্ন হয় আর কি, এরকম কাজ আছে। এটা আমরা দেখবো পরবর্তীতে, আমরা যখন সামনে পড়বো। স্পোর বাইরের কিছু প্রশ্ন আছে, এই যে তোমার, এই যে এই যে দেখো, এই যে অ্যান্থোসেরোসের স্তরবাইটের দশা চিত্র, যখন এই যে গঠন বর্ণনা, তখন আমরা যখন পড়বো তখন এগুলো ডিটেলস আমরা জিনিসগুলা ওইদিকে আমরা যাবো। তার মানে এখানে এতটুকু মনে রাখো, এদের ফুটসিটা ক্যাপসুল আছে, এদের ফুট আছে আর ক্যাপসুল আছে, সিটা নাই। আর এখানে তিনটা আছে, তার মানে তুমি এভাবে পার্থক্যটা মনে রাখবা যে এরও তিনটা আছে, এরও তিনটা আছে, এর সিটাটা কি নাই, মাঝখানে তো নাই। হ্যাঁ, তারপর আরেকটা অংশ আছে কুলুমেলা, আমরা দেখবো বিভিন্ন সময়, আমরা দেখবো যে কুলুমেলা, কুলুমেলা এটাও তোমার স্পোরের বাইরে বের হইতে মানে সহায়তা করে। হ্যাঁ, আমরা দেখবো যে কোনো কোনো জায়গায় স্পোরাইটের মধ্যে কুলুমেলা আছে, কোনো জায়গায় নাই। তাহলে এই যে প্রথম শ্রেণীর মধ্যে কুলুমেলা নাই, দ্বিতীয়ের মধ্যে আছে, পরেরটার মধ্যেও আছে, এগুলো দেখাবো। আর এই যে এদের মধ্যে যে স্পোরোফাইটের মধ্যে যে ইয়াগুলো হয়, স্পোরোফাইটের যে ক্যাপসুলের মধ্যে যে স্পোর উৎপন্ন হয়, তাহলে স্পোর গুলো বাইরে বের হবে কি হবে, ক্যাপসুলের যে প্রাচীর আছে, প্রাচীরটা ফেটে যাবে, বিদারণ। এই যে ক্যাপসুলের প্রাচীরের বিদারণের মাধ্যমে স্পোর গুলো বাইরে বের হবে। আর এখানে ক্যাপসুলের গোড়ায় বাধক টিস্যু থাকায় এটা অতটা বৃদ্ধিপ্রাপ্ত হয় না। আর এখানে হলো এর বৃদ্ধি সীমিত, আর এর বৃদ্ধি সীমাহীন। মানে আমরা তো জানি যে বাধক টিস্যু স্থায়ী টিস্যুর মধ্যে, বাধক টিস্যু হইলো কি বিভাজনে সক্ষম, আর স্থায়ী টিস্যু হইলো বিভাজনে অক্ষম। তারপরে, অক্ষম। হ্যাঁ, তারপরে আবার কথা আছে, কিছু কিছু জায়গায় স্থায়ী টিস্যু থেকেও কিন্তু বিভাজন হয়। কারণ ওই যে ভীমরতি বলতে একটা কথা আছে না, আমরা তো জানি যে সাধারণত তুমি অবিবাহিত থাকলে তুমি বিয়ে শাদী করবা, মুরব্বীরা বিয়ে শাদী করছে আর বিয়ে শাদী করবো না, কিন্তু তারপরে কিছু কিছু মুরব্বী বিয়ে শাদী করে না, বিয়ে শাদী তো জি করে, স্যার। বুড়া বয়সে ভীমরতি ধরে। তো এই স্থায়ী টিস্যু যদি আমরা জানি, স্থায়ী টিস্যু আর বৃদ্ধি হয় না, তারপরে মাঝে মধ্যে স্থায়ী টিস্যু বৃদ্ধি হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন আর ওই বেটার নাম স্থায়ী টিস্যু থাকে না, তখন নাম চেঞ্জ হয়ে যায় আর কি। হ্যাঁ, তখন সেখান থেকেও হয়। ওটাকে আমরা সেকেন্ডারি বাধক টিস্যু বলি আর কি, যখন ইয়ে হবে আর কি। তারপরে এটা তো আমরা জানি যে গ্যামেটোফাইটিক, এটা স্পোরোফাইটিক, এটা গ্যামেটোফাইটিক। তো গ্যামেটোফাইটিক কি স্পোরোফাইটিক এগুলো আমরা আগে বলছিলাম। তারপর হলো এক্সাম্পল, এগুলা হচ্ছে এই যে এটার মধ্যে আমরা এই পার্থক্য আকারে যে পড়লাম, এখানে আমরা কি দেখলাম, দেখলাম কিছু কিছু জায়গায় ক্যারেক্টার একই আছে, আবার আরেকটাতে ভিন্ন। তাহলে এটা তুমি কয়েকবার দেখে নিজে আয়ত্তে আনবা কোন জায়গায় ভিন্ন। ক্যারেক্টার, হ্যাঁ কোন জায়গায় একের কোন জায়গায় ভিন্ন। কারণ তুমি বই থেকে পড়ো আর এটা পড়ো, তখন দেখবা, বুঝতে পারবা যে এটাতে তোমার
কতটা ইজি করে দেওয়া হয়েছে। এরপরে একটু আয়ত্ত টানার জন্য একটু পরিশ্রম করতে হবে। একটু পরিশ্রম না করলে তখন আর হইলো কেমনে। ওখানে আমাদের আরেকটা প্রশ্ন, আচ্ছা তোমরা ঘুমাবে কখন কোন সময়? সমস্যা নাই স্যার, আপনি নেন, তো আমরা ক্লাস আছি। শেষ হলে ঘুমিয়ে যাবো। হুম, স্যার আপনি আচ্ছা শেষ করেন। আচ্ছা, ঠিক আছে তাহলে আমি এটার পরে আরেকটা প্রশ্ন দেখবো, তারপরে যাবো। 11:30টার মধ্যে শেষ করার চেষ্টা করবো। এখন দেখো, এই যে ব্রায়োফাইট আর গ্যামেটোফাইট এবং স্পোরোফাইটের মধ্যে পার্থক্য মাঝে মধ্যে আসে। এটা অনেকটা তোমরা পারবা, কারণ আমরা যেহেতু ব্রায়োফাইটের ক্যারেক্টার গুলা পড়ছি, পড়ার কারণে আমরা ওখানে অনেক কথা বলে আসছি, বলার কারণে তুমি এই জিনিসটা পারবা। কারণ এই যে দেখো, আমরা একবার আমি রিডিং দিই, তোমরা শুরু দেখো। এই যে আমরা এটা দেখছিলাম, গেমেটোফাইটটা কি স্বাধীন দেখছি না? স্বাধীন, দীর্ঘস্থায়ী প্রধান উদ্ভিদ, এটা আমরা দেখে আসছি। তাহলে এটা যেহেতু স্বাধীন দীর্ঘস্থায়ী প্রধান উদ্ভিদ হয়, তাহলে এটার বিপরীত যে কথাগুলা, বিপরীত কথা কি হইব? যে এখানে স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। হ্যাঁ, তাহলে ওই কথাটা হবে এই যে নির্ভরশীল, তার মানে ওই কথাটা তুমি হবে। তারপর তুমি চাইলে এখানে বলবা যে এই স্বাধীন, তার মানে পরাধীন বা নির্ভরশীলটা তো বলছো। দীর্ঘস্থায়ী তুমি এখানে বলতে পারবা কি স্বল্পস্থায়ী, এই যে স্বল্পস্থায়ী। হ্যাঁ, তো এই দুইটা কথা বললে এনাফ। তারপর আমরা দেখছি যে এখানে কি থাকে, এদের দেহ থ্যালয়েড মানে থ্যালাস, এবং এখানে অর্থাৎ কি আছে, ওই যে মূল কাণ্ড পাতা, তবে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড থাকে। তার মানে তুমি এখানে থ্যালয়েড না বইটা তুমি চাইলে বলতে পারো কি আছে, রাইজয়েড রাইজ পাতা কাণ্ড। রাইজয়েড পাতা কাণ্ড তিনটা অংশে বিভক্ত, এটা বলতে পারো। বিভক্ত। আর একটু আগে যে এই যে ক্লাসিফিকেশনটা পড়ছিলাম শ্রেণীবিন্যাস আগের প্রশ্নটার মধ্যে, সেখানে আমরা দেখছি না, কারো ফ্রুট সিটা ক্যাপসুল তিনটা থাকে, কারো দুইটা থাকে, সেটা থাকে না। তার মানে স্পোরোফাইটটা সাধারণত ফ্রুট সিটা ক্যাপসুল এই তিনটা অংশে বিভক্ত। এটা আমরা একটু আগে দেখে আসছি। এরপরে এটা যেহেতু এবার যেহেতু রাইজয়েড আছে, রাইজয়েডের কাজ কি বলতো, মূলের কাজ কি বলতো? মাটিকে আঁকড়ে ধরে রাখা। মাটি থেকে পানি খনিজ লবণ হ্যাঁ, মাটিতে শুধু কি আঁকড়ে ধরে রাখলে এর কাম কি? কাম তো থাকতে হবে, তাই না? মাটি থেকে আঁকড়ে ধরে রেখে মাটি থেকে কি নেয়, পুষ্টি দ্রব্যগুলা গ্রহণ করে। তাহলে আর স্পোরোফাইটের তো কোনো ইয়ে নাই, রাইজয়েড আছে। এবারে খাউন কই থেকে নিব বলো তো? ওই যে জাইলেম ফ্লোয়েম পরিবহন টিস্যু। ওটা তো আছে, মানে এ এ তো খাবার নাই, এ কি খাবার তৈরি করে? স্পোরোফাইট কি খাবার তৈরি করে? এ তো খাবার তৈরি করে না, এবারে তো খাবার তৈরি করে। গ্যামেটোফাইট সবুজ, যেহেতু গ্যামেটোফাইট খাবার তৈরি করে। আর স্পোরোফাইট কি থেকে হয়? স্পোরোফাইট তো জাইগোট থেকে হয়। জাইগোটে কি কখনো সবুজ কিছু আছে বলতো? জাইগোট হলো ওই একটা মেল গ্যামেট ফিমেল গ্যামেট যখন একত্রিত হয়, সেটা একটা জাইগোট। তাহলে জাইগোট খাদ্য তৈরি করবো কেমনি? জাইগোট তৈরি করতে পারে না। আবার আমরা তো একটু আগে বলছিও, একটু আগে আমরা বলছি না যে স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। তো নির্ভরশীল মানে কি? এর খাওন দাওন যা লাগবো সব গ্যামেটোফাইট দিব সব না ওই তারে। গ্যামেটোফাইট থেকে নিয়ে আসবে। এর থেকে হ্যাঁ, নিবে। হ্যাঁ এইটাই, তার মানে এদের রাইজয়েড থাকে না, সেটা ক্যাপসুল থাকে, প্যান ক্যামেটার টিস্যু থাকে। তো যাই হোক, খাদ্যের উপর নির্ভরশীল। আর এরা যেহেতু সবুজ, গ্যামেটোফাইট যেহেতু সবুজ, তো আমি খাদ্য তৈরি করতে পারবো। আর মানে সক্ষম। আর এবারে হলো কি অক্ষম। এই কথাগুলাই ভেঙে ভেঙে আবার বলছে আর কি। এটা হলো হ্যাপ্লয়েড, এগুলো হলো কি ডিপ্লয়েড, এটা আমরা বলছি আগে। আর জননাঙ্গের নাম কি? এদের জননাঙ্গ হলো তোমার এই যে অ্যান্থেইডিয়াম এবং আর্কিগোনিয়াম। আর এখানে জননাঙ্গ বলতে সেখান থেকে কি উৎপন্ন হয়, গ্যামেট, ওই যে মিউসিস, মনে আছে? মিউসিসের ফলে ওই যে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। এটা হলো কোনটা, তোমার মিউসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড গ্যামেট। এই গ্যামেট গুলোকে আমরা কি নামে ডাকি? স্পোর। এখন তোমরা দেখবা তোমাদের জুলজি তো দেখবা যে স্পোরকে এক এক জায়গায় এক এক নামে ডাকে। হ্যাঁ, কোথাও মায়োস তোমাদের ইয়ের সময় বিভিন্ন নামে ডাকে। এখানেও মায়োস্পোর, এটাও স্পোর। মানে এক এক জায়গায় আদর করে তোমার, তুমি একজন মানুষ, তোমার এক একজনে এক এক নামে ডাকে। যেমন এখানে, যেমন তোমার আছে, যেমন আছে কি সানজিদা, এই সানজিদারে তোমার হয়তো বা এখানে আমি ডাকছি সানজিদা নামে, কেউ সানজু নামে ডাকবো, তোমার বাবা এক নামে ডাকে, অনেক সময় মা এক নামে ডাকবে, অনেক সময় দোস্ত থাকলে
সে এক নামে ডাকবে, বা পুকি থাকলে সে আরেক নামে ডাকবে। তার মানে তুমি মানুষ কিন্তু একজনই, কিন্তু তোমারে দেখো কত নামে ডাকে। তো এখানেও একই রকম, যে এই যে মাইস্পোর, টেলিস্পোর, তারপরে ক্লামাইডোস্পোর, বিভিন্ন রকম স্পোর আছে। তো তার মানে কি জিনিস একে, তো এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়। তাহলে এখানে এদের স্পোরটাকে কি নামে ডাকে? মাইস্পোর নামে ডাকা হয়। আর আমরা তো বলছি যে গ্যামেটোফাইট, আমরা যখন জীবন চক্র পড়বো তখন আমরা দেখবো গ্যামেটোফাইট, গ্যামেটোফাইটটা কি থেকে উৎপন্ন হয়? স্পোর থেকে। যে মায়োস্পোর, এই স্পোর থেকে গ্যামেটোফাইট উৎপন্ন হয়। আর স্পোরোফাইট কি থেকে উৎপন্ন হয়? জাইগোট। কারণ আমরা তো জানি স্পোরোফাইট ডিপ্লয়েড, স্পোরোফাইট কি ডিপ্লয়েড, তাহলে জাইগোটও কি ডিপ্লয়েড। তার মানে জাইগোট থেকে স্পোরোফাইটটা উৎপন্ন হয়। আর এই গ্যামেটোফাইটটা উৎপন্ন হয়, গ্যামেটোফাইট যেহেতু হ্যাপ্লয়েড, তার মানে হ্যাপ্লয়েড থেকে তো উৎপন্ন হবে। তাহলে হ্যাপ্লয়েড তো আমরা জানি যে স্পোর আর জাইগোটের মধ্যে হ্যাপ্লয়েড কে ডিপ্লয়েড কে বলো তো? স্পোর হ্যাপ্লয়েড হ্যাঁ, স্পোর হ্যাপ্লয়েড, আর আর যাই জাইগোট ডিপ্লয়েড। তাহলে স্পোর যেহেতু হ্যাপ্লয়েড, তাহলে এই হ্যাপ্লয়েড থেকে তো গ্যামেটোপ্যাটিক হবে, কারণ গ্যামেটোপ্যাটিক তো পার্টিকেল তো হ্যাপ্লয়েড। আর জাইগোট যদি ডিপ্লয়েড, তা জাইগোট জাইগোট বড় হয়ে তো স্পোরোপ্যাটিক হবে। কারণ স্বাভাবিক এটা, কারণ ও ডিপ্লয়েড, ও ডিপ্লয়েড। হ্যাঁ। তারপরে এটা যেহেতু আমরা বলছি গ্যামেটোফাইটিক প্লান্ট, মানে গ্যামেটোফাইট দশাটা দীর্ঘস্থায়ী। অর্থাৎ স্পোরোফাইট যদি ধ্বংস হয়েও যায়, গ্যামেটোফাইটটা বেঁচে থাকতে পারে। কিন্তু এখানে গ্যামেটোফাইট ধ্বংস হয়ে গেলে স্পোরোফাইট থাকতে পারে না। স্পোরোফাইটের কাজ কি? এর কাজ হইলো এই স্বার্থ উদ্ধার করা। মানে স্পোরোফাইটের কাজ হলো এখান থেকে স্পোর উৎপন্ন করে। কোন স্পোর? এই যে যে স্পোর গুলা বড় হয়ে গ্যামেটোফাইট হবে, যে স্পোর গুলা বড় হয়ে গ্যামেটোফাইট হবে, ওই স্পোর উৎপন্ন করা। তার মানে স্পোর কাজ শেষ, তখন কি? তখন এস আর বাঁচে না, এ হইলো মরে যায়। মানে এর মানে স্পোরোফাইটের মেন কাজই ছিল ওইটা আর কি। অনেক সময় হয় না যে তুমি কারোর সাথে ভালো সম্পর্ক রাখছো, কারণ এ তোমারে দুদিন পর পরে কি টাকা পয়সা দেয়, বা কোনো কিছু লাগলে কিনে দেয়। যখন দেখতেছো যে এর টাকা পয়সা শেষ, তখন বলছো কি ব্রেকআপ, আর দরকার নাই তোমার। তো এইটা হলো জিনিসটা অনেকটা হলো স্পোর হয়তো এরকম ব্রেকআপের মতো আর কি। যে কয়দিন স্পোর উৎপন্ন করতে পারবো আছে, ওই স্পোর থেকে ডেভেলপ হয়ে গ্যামেটোপ্যাটিক হইব। স্পোর শেষ, ভিতরে যা স্পোর ছিল এদের, স্পোরোজেনাস টিস্যুর মধ্যে যা স্পোর ছিল স্পোরোফাইটে, সব স্পোর শেষ। তখন এইটা আর থাকে না, এটা নষ্ট হয়ে যায়, মরে যায়। হ্যাঁ, এই জন্য এটাকে বলে ক্ষণস্থায়ী। আচ্ছা, যে পার্থক্য যে মধ্যে যে জিনিসগুলো কথাগুলো আছে, এগুলো যে বললাম, এই কথাগুলো কি বুঝছো একটু? জি স্যার, বুঝছি। জি স্যার। আচ্ছা, এখন আমাদের আজকে লাস্ট প্রশ্ন, আর একটা বড় প্রশ্ন পড়াবো, যে রিক্সার জীবন চক্র, এটা আসার সম্ভাবনা আছে। এই যে এগুলা, এই যে এটা, এটা মানে বড় প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এটা আসতে পারে। তাহলে আমরা এই যে জীবন চক্রটা দেখবো। আচ্ছা, এখন আগে বলো জীবন চক্র মানে কি? জীবন চক্র মানে হচ্ছে যে হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা দুইটাই কি করবে? পর্যায়ক্রমে আবর্তিত হওয়াটাকে আমরা কি বলি? জীবন চক্র। কোন একটা উদ্ভিদের জীবনে, মানে লাইফে, হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা দুইটা কি করে? পর্যায়ক্রমে আবর্তিত হওয়াটাকে আমরা বলি জীবন চক্র। এখন এই যে এইসব জিনিসগুলো অনেকে মনে করে কঠিন, এগুলোর মতো সহজ, এবং পানির মতো সহজ কিছুই নেই। এখন কিভাবে সহজ, আমরা একটু জিনিস দেখ। তুমি যদি এতক্ষণ যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো যদি তোমার মনে থাকে, বেসিক কথাগুলো যদি তোমার মনে থাকে, তাহলে আশা করি তুমি এই জীবন চক্রটা বুঝবা। কারণ জীবন চক্র মানেই হইলো কি, ওই যে দুইটা গ্যামেট একত্রিত হইব। দেখো, এই যে একটা গ্যামেটোফাইটিক প্লান্ট, আমরা তো একটু আগে এর মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে পড়ছি না? এই যে গ্যামেটোফাইটিক যে থ্যালাসটা আছে, এই থ্যালাসের এই যে শীর্ষে কি উৎপন্ন হইব? যে জননাঙ্গ উৎপন্ন হইব না? ওই যে অ্যান্থেরিডিয়াম, আর কি উৎপন্ন হবে? আর্কিগোনিয়াম। কি উৎপন্ন হবে? অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম, এইসব জায়গাগুলোতে উৎপন্ন হবে। এটা আমরা পড়ছি এই বৈশিষ্ট্যের মধ্যে, যে থ্যালাসে যে মেল জননাঙ্গটাকে আমরা বলি অ্যান্থেরিডিয়াম, ফিমেল জননাঙ্গটাকে আমরা বলি কি আর্কিগোনিয়াম। এই যে একটা অ্যান্থেরিডিয়াম আর একটা আর্কিগোনিয়ামটাকে ভিন্ন করে দেখানো হয়েছে। এরপরে আমরা এটাও জানছি যে অ্যান্থেরিডিয়াম থেকে কি উৎপন্ন হবে? শুক্রাণু উৎপন্ন হবে, যে শুক্রাণুর লগে ফ্লাজেলা আছে। হ্যাঁ, তুমি এরকম। হ্যাঁ, তাহলে আর এটাও আমরা জানছি আর্কিগোনিয়াম থেকে কি উৎপন্ন হবে? ডিম্বাণু উৎপন্ন হবে। এখন শুক্রাণু উৎপন্ন হইলো, ডিম্বাণু উৎপন্ন হইব। এই উৎপন্ন হওয়া মানে কি বলতে বোঝায়? যে
এটা উৎপন্ন হওয়া বলতে বোঝায় এরা ওই যে বিয়ের লাখ হয়েছে, মানে বিয়ের বয়স হয়েছে। কারণ যতক্ষণ পর্যন্ত ম্যাচিউর না হয় ততক্ষণ তো অ্যানথ্রিডিয়াম এবং আর্কিগোনিয়াম আকারেই থাকে। আর যখন ম্যাচিউর হয়, মানে পূর্ণতা প্রাপ্তি ঘটে, তখন তো অ্যানথ্রিডিয়াম থেকে শুক্রাণু হবে, আর্কিগোনিয়াম থেকে ডিম্বাণু হবে। এই যে ডিম্বাণু হইলো, হ্যাঁ, এই যে ডিম্বাণু হইলো, এখন ওই যে আমরা আগে বলছিলাম, এই যে শুক্রাণুর ফ্লাজেলা আছে, এই ফ্লাজেলার মাধ্যমে টুক করে হেঁটে হেঁটে কার কাছে যাবে? তার বান্ধবীর কাছে যাবে, এই যে ডিম্বাণুর কাছে যাবে। এই যে এবার ডিম্বাণুর কাছে যাবে, গিয়ে এই যে এখান দিয়ে প্রবেশ করবে, এখান দিয়ে প্রবেশ করলো তাহলে এই যে ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যাও এন। এই যে শুক্রাণু, এবারে ক্রোমোজোম সংখ্যাও কি? এন। তাহলে এই যে এরও এন, তাহলে এই নতুন করে এন যে এখানে শুক্রাণুতে প্রবেশ করলো, তাহলে 2n, এই যে n প্লাস এন মিলে কি হবে? 2n হবে না? 2n। 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 হ্যাঁ, এটাকে আমরা বলি, এটা হলো একটা জাইগোট। এই যে 2n হইলো, এটাই হইলো কি? জাইগোট। আর যেই প্রক্রিয়ায় দুইজন মিলিত হইলো, ওইটাকে আমরা বলি নিষেক। যেই প্রক্রিয়ায় এই যে একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট একত্রিত হইলো, এই পদ্ধতিটাকে বলা হয় নিষেক। আর একত্রিত হয়ে, হ্যাঁ, একত্রিত হওয়ার পরে যেটা উৎপন্ন হয়েছে সেটাকে আমরা বলি জাইগোট। এটাকে আমরা কি বলি? জাইগোট। জাইগোট। হ্যাঁ। আর এই জাইগোটটাই হইলো কি? স্পোরোফাইটের প্রথম কোষ। কারণ দেখো, এই যে এখানে কি একটু কি ডিপ্লয়েড ছিল? এখানে একটু ডিপ্লয়েড ছিল? না ছিল স্যার। না। তাহলে প্রথম ডিপ্লয়েড এটা। আর আমরা তো জানি স্পোরোফাইটিকও ডিপ্লয়েড। তাহলে প্রথম ডিপ্লয়েড যেহেতু এটা জাইগোট, তার মানে জাইগোটে স্পোরোফাইটের প্রথম কোষ। তার মানে এই জাইগোটটা বড় হয়ে স্পোরোফাইট হবে। তাহলে এই যে দেখো, জাইগোটটা আস্তে আস্তে বড় হইতেছে। বড় হওয়া বলতে কোন কোষ বিভাজন মনে আছে তো? মাইটোসিস। কোন কোষ বিভাজন? মাইটোসিস। মাইটোসিস। তাহলে হ্যাঁ, এই যে দেখো বড় হইলো, এই যে বড় হওয়া বিভাজন হইলো, এই যে একটা কোষ, একটা থেকে দুইটা হইলো, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম হইয়া এই যে একটা স্পোরোফাইট তৈরি হইতেছে। এই যে এটা হলো অপরিণত। এটা হলো কি? অপরিণত। হ্যাঁ। আমরা তো জানি যে জাইগোটের পরের স্টেজ গুলোকে আমরা ভ্রূণ বলি। হ্যাঁ। ভ্রূণ হইলো, এই দেখো, এই দেখো পরিণত স্পোরোফাইট হয়ে গেল। আর আমরা তো জানি যে স্পোরোফাইটের মধ্যে কি থাকে? ওই যে স্পোরোজেনাস টিস্যু। আর স্পোরোজেনাস টিস্যু থেকে কি উৎপন্ন হয়? স্পোরোজেনাস টিস্যু থেকে স্পোর মাতৃকোষ কি উৎপন্ন হয়? এখানে অসংখ্য স্পোর মাতৃকোষ আছে। অসংখ্য কি? স্পোর। এই যে দেখো না, দেখা যায় এগুলা ছবিতে? জি স্যার। স্পোর মাতৃকোষ আছে। এই যে স্পোর মাতৃকোষ, এখান থেকে একটাকে বের করে দেখাইছে, এই একটা স্পোর মাতৃকোষ। এখন পর্যন্ত সব 2n। এখন পর্যন্ত সব 2n। এখন দেখো, এই যে স্পোর মাতৃকোষ, এখন এখানে গিয়া মিউসিস হবে। মিউসিস হইয়া একটা থেকে কয়টা স্পোর উৎপন্ন হবে বলো তো? মিউসিস প্রক্রিয়া একটা থেকে কয়টা হয়? অর্ধেক, একটার অর্ধেক অর্ধেক। হয়। ওটা তো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। কোষ একটা থেকে কয়টা হয়? 2টা হয়। জি না, মাইটোসিসে 2টা হয়, মিউসিসে 4টা হয় না? জি স্যার। মিউসিসে কয়টা হয়? আমি এই যে 4টা। স্পোর টেট্রা। এখানে যদিও 4টা দেখা যায় না, এটা 3D তো, একটা দুইটা তিনটা দেখা যায়। আর হলো উল্টা সাইডে একটা আছে, 4টা মোট। তাহলে এই যে এখানে মাতৃকোষে যখন মিউসিস হবে, মিউসিস হইলে একটা থেকে কয়টা হবে? 4টা স্পোর উৎপন্ন হবে। এই জন্য বলছে স্পোর টেট্রাট। এবং দেখো, এটা হলো হ্যাপ্লয়েড। তার মানে জাইগোট থেকে শুরু করে স্পোর মাতৃকোষ পর্যন্ত এটা ছিল ডিপ্লয়েড। তার মানে এটুকু হলো স্পোরোফাইটিক দশা। এটুকু হলো কোন দশা? স্পোরোফাইটিক দশা। জাইগোট থেকে স্পোর মাতৃকোষ পর্যন্ত এটা হলো স্পোরোফাইটিক দশা। এখন 4টা স্পোর হয়ে গেল। এখন 4টা থেকে আমরা একটারে দেখাইতেছি, 4টা থেকে একটাকে দেখাচ্ছি যে কি হয়। এখন স্পোর, স্পোর আস্তে ধীরে কি হইব? স্পোর মানে বাচ্চা আর কি। আস্তে ধীরে এখন অঙ্কুরিত হবে। এই যে অঙ্কুরিত হইলো, হইয়া কি হইলো? আবার গ্যামেটোফাইটিক হইলো। স্পোরটা অঙ্কুরিত হইলো বড় হইয়া, আবার সেই বড় আকারে আমরা যে উদ্ভিদ দেখি যে থ্যালাস, ওই থ্যালাস। এখন আবার কি হইব? এই বেটা যখন একটু বড় হইব, এর মধ্যে অ্যান্থ্রিডিয়াম আর্কিগোনিয়াম হইব। একইভাবে কি আবার চলতে থাকবো। তার মানে এই ছবির মধ্যে এই যে এইটুকু হইলো হ্যাপ্লয়েড দশা। আর হ্যাপ্লয়েড দশাকে আমরা কি বলি? গ্যামেটোফাইটিক জোন। আর এইটুকু হইলো ডিপ্লয়েড দশা। এই ডিপ্লয়েড দশাকে আমরা কি বলি? স্পোরোফাইটিক জোন। মানে এটা হলো হ্যাপ্লয়েড, এটা হলো ডিপ্লয়েড। এই হইলো জীবন চক্র। তার মানে তুমি যদি এই কথাগুলো বুঝো, নিজের ভাষায় লিখতে পারবা। এই টার্মগুলো জানলে নিজের ভাষায় লিখতে পারবা। তারপর হচ্ছে ওই কথাগুলোই আমরা, এখানে আছে, আমি এই জিনিসগুলো আমরা দাগায় রাখলাম। এই এখন যে কথাগুলো বলছি হুবহু সেম, এটা মুখস্থর কিছু না। যে থেলাস থেকে আরেক, এটা যেহেতু শেষ প্রশ্ন,
2 মিনিটের মধ্যে আরেকবার ওভারভিউ দিচ্ছি, না বুঝলে বলবা। মেন কাজ কি, এই যে থ্যালাস, এই থ্যালাস থেকে কি হয়, এখান থেকে শুরু, এই থ্যালাস থেকে শুরু, এই থ্যালাস থেকে কি হয়েছে, এই থ্যালাস যখন একটু বড় বড়টর হইব, বড়টর হইলে এই থ্যালাসের এখানে জননাঙ্গ তৈরি হবে। মেল জননাঙ্গকে আমরা বলবো অ্যান্থেরিডিয়াম, ফিমেলটাকে আমরা বলবো আর্কিগোনিয়াম বলবো। অ্যান্থেরিডিয়াম থেকে শুক্রাণু উৎপন্ন হবে, আর্কিগোনিয়াম থেকে ডিম্বাণু উৎপন্ন হইব। আর শুক্রাণু ফ্লাজেলা আছে আমরা জানি। তবে এখন কাজ কি, হ্যাপ্লয়েড দশা এখানে শেষ। এখন কাজ হইলো এই যে শুক্রাণু ফ্লাজেলা আছে, হাত, ওই যে বাতাসে বা বায়ুর মাধ্যমে যা হোক যেমন হোক, হাঁটতে হাঁটতে এই যে ডিম্বাণুর ভিতরে প্রবেশ করবে। যখন ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে গেল, তখন এর নাম আর ডিম্বাণু না, এর নাম হলো জাইগোট। এর নাম কি, জাইগোট। এখন এখান থেকে 2n মানে ডিপ্লয়েড দশা শুরু। তাহলে এই জাইগোট এখন আস্তে ধীরে বড় হইব, বড় হওয়া বলতে মাইটোসিস। আর আমরা জানি মাইটোসিস প্রক্রিয়া কি হয়, কোষ একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা। তার মানে 2 কোষী ভ্রূণ, 4 কোষী ভ্রূণ, 8 কোষী ভ্রূণ, 16 কোষী ভ্রূণ, এভাবে বাড়তে থাকবে, বাড়তে 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 এই যে দেখে একটা পরিণত হয়ে গেল স্পোরোফাইট। পরিণত মানে কি, এখন তারও আবার জননের সময় হয়েছে। এখন এই স্পোরোফাইটের মধ্যে এখানে যে টিস্যু আছে, যে টিস্যু গুলা থেকে স্পোর উৎপন্ন হবে, ওই টিস্যু গুলাকে বলা হয় কি, স্পোর মাতৃকোষ। আর টিস্যু গুলোকে স্পোরোজেনাস টিস্যু, আর স্পোরোজেনাস টিস্যু থেকে স্পোর মাতৃকোষ। আর স্পোর মাতৃকোষে এখন কি হবে, এটা যেহেতু ডিপ্লয়েড, এখন এখানে মিউসিস হবে। মিউসিসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, এবং কয়টা কোষ উৎপন্ন হবে, একটা থেকে 4টা উৎপন্ন হবে। এই এই স্পোর গুলাকে বলে স্পোর টেট্রার। 4টা স্পোরে একই রকম, ওই জন্য আমরা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছিলাম যে এদের স্পোর হলো হোমোস্পোরাস। 4টাই একই রকম বলে আমরা হোমোস্পোরাস বলছি। এখন 4টা থেকে আমরা একটা দেখাইলাম, এই স্পোর আবার অঙ্কুরিত হয়ে আবার থ্যালাস হবে। এই হইলো তোমার রিক্সের অনুক্রম। তাহলে কেউ যদি এই ছবিটা ভালো করে বুঝো, তার জন্য এটা লেখা কিছুই না। আমি যে কথাগুলো বলছি হুবহু সেম কথাগুলা, এই কথাগুলা বললে এই রিক্সের অনুক্রম এখানে শেষ। এখন বলো তোমাদের কোনো আরেকবার জনক্রমটা। যৌনক্রম বলতে কি বোঝায় আগে বলো তো। যৌনক্রম বলতে বোঝায় যে একটা, যে শুক্রাণু ডিম্বাণু, হ্যাঁ, যে প্রথমে হইলো থ্যালাসে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হবে। থ্যালাসে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হওয়া বলতে কি বোঝায়, আগে হলো জননাঙ্গ তৈরি হবে। আগে যদি জননাঙ্গ তৈরি না হয় সেটা, তাহলে শুক্রাণু ডিম্বাণু কিভাবে হবে। প্রথম কাজ হলো এই যে থ্যালাস মানে উদ্ভিদ, এই উদ্ভিদের উপরের পৃষ্ঠে কি হবে, জননাঙ্গ তৈরি হবে। সেই জননাঙ্গের নাম কি, মেল জননাঙ্গের নাম অ্যান্থেরিডিয়াম, ফিমেল জননাঙ্গের নাম আর্কিগোনিয়াম। এখন এবারেরা বিভিন্ন রকম পুষ্টিদ্রব্য খাবে, নাদুস নুদুস হইব, মানে পুষ্টিদ্রব্য গ্রহণ করবে, নাদুস নুদুস হইয়া অ্যান্থেরিডিয়াম থেকে কি উৎপন্ন হবে, শুক্রাণু মেল। আর্কিগোনিয়াম থেকে কি উৎপন্ন হবে, যখন ডিম্বাণু। এই উৎপন্ন হওয়া বলতে কি, মানে বিয়ের বয়স হওয়া। যখন বিয়ের বয়স হয়, এখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়, এটা থেকে আর্কিগোনিয়াম থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। এখন বিয়ের বয়স হইয়া কি বসে থাকবো, তুমি তোমার ঘরে বসে থাকবা, পোলা পোলার ঘরে বসে থাকবো, বসে থাকবে না। এই যে পোলা মেয়ের দেখতে আসবো, এই যে শুক্রাণু ডিম্বাণুর দেখতে আসছে, এদিক দিয়ে প্রবেশ করছে। প্রবেশ করলে দুজনে এক ওই মিলেমিশে, বলে না যে 2 শরীর 1 মন, তাহলে এই 2 শরীর 1 মন মিলেমিশে একাকার হয়ে যায়। তার মানে এন আর এন মিলে কি হয়ে যায়, 2n হয়ে যায়। এটাকে আমরা বলি জাইগোট। আর যে প্রক্রিয়ায় 2 বন্ধু এক হয়ে গেছে, ওই প্রক্রিয়াটাকে নাম বলা হলো নিষেক। তাহলে এখন দুজনে এক হয়ে গেছে, এক হইয়ার সাথে সাথে বলবো চলো ইয়ে নিয়ে নি, কি বলে মানে মানে সাথে সাথেই তো তার মেন কাজ শুরু করবো না। তোমাকে একটা জায়গায় যদি কোনো একটা কাজে নিল, হ্যাঁ, কাজে নিলে, ধরো তুমি কোনো একটা জায়গায় ধরো বেড়াইতে গেছো, হ্যাঁ, বেড়াইতে গিয়েই মানে মাত্র দরজা খুলছে, কোন একটা বাসায় গেছো আর কি, দরজা খুলছে, খুলে তো আগে একটা হাই হ্যালো খোঁজ খবর নিবা, নাকি দরজা দিয়া ঢুকে সাথে সাথে বলবা যে নাস্তা নিয়ে আসেন, এটা নিয়ে আসেন, সেটা নিয়ে আসেন। তাহলে বলবো না এগুলো খাওয়াইলা কই থেকে আসছে। তো এই যে এই বেটারা দুইজন মিলে একত্রিত হয়ে যে জাইগোট হইলো, জাইগোটের মেন কাজ কি, মেন কাজ হইলো এই যে স্পোর উৎপন্ন করা। কি উৎপন্ন করা, মেন কাজ স্পোর উৎপন্ন করা। কারণ সাথে সাথে কি এখানে স্পোর উৎপন্ন হয়ে যাবে, হয়ে যাবে না। আগে একটু সময় নিবে, সবার সাথে পরিচিত হইব। তো এর কাজও একই রকম, আগে একটু সময় নিবে, এখানে একটু সময় নিয়ে এখন এখানে একটু কি করবে, বিভাজন হবে, বৃদ্ধি হবে। আর বৃদ্ধি হওয়া বলতেই তো আমরা বুঝি মাইটোসিস, মানে একটা কোষ থেকে, একটা থেকে দুইটা হইলো, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম করে আস্তে ধীরে বড় হইলো। বড় হইলো যখন একদম বড় হয়, তখন আমরা এটাকে বলি পরিণত স্পোরোফাইট। তাহলে
এই যে স্পোরোফাইট হইলো, স্পোরোফাইট মূল মূল কাজ কি? আমাদের মূল কাজ তো স্পোরোফাইট তৈরি করা না। মূল কাজ হলো স্পোরোফাইট যখন তৈরি হবে তার মধ্যে থেকে স্পোর উৎপন্ন করব। মূল কাজ হলো আমার এটা। তাহলে এই যে স্পোরোফাইটের মধ্যে কিছু টিস্যু আছে, ওই টিস্যু গুলাকে আমরা বলি স্পোরোজেনাস টিস্যু। যেই টিস্যু থেকে পরবর্তীতে স্পোর মাতৃকোষ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? স্পোর মাতৃকোষ। এই স্পোর মাতৃকোষ হলে এটা, এই স্পোর মাতৃকোষে এখন মিউসিস হবে। মিউসিস হইলে একটা থেকে, আমরা তো জানি মিউসিসে একটা থেকে চারটা কোষ উৎপন্ন হয়, তাহলে একটা থেকে চারটা হইলো, চারটাকে বলে স্পোর টেট্রাড। এই চারটার আমরা একটাকে দেখাইলাম। এখন এই স্পোর গুলা অঙ্কুরিত হবে। অঙ্কুরিত হওয়া হইয়া আবার আগের মতো সে উদ্ভিদ হইলো, থেলাস হইলো আর কি। এই থেলাস আবার আগের মতো চলতে থাকবে এরকম। এই হলো কাহিনী। প্রতিটা জিনিসের মেন কাজ কি সেটাও যদি জানো তাহলে লিখতে পারবা। জাইগোটের মেন কাজ কি? বড় হয়ে স্পোরোফাইট হবে। স্পোরোফাইট হইয়া, মানে মেন কাজ হলো স্পোরোফাইট যখন হইব সেখান থেকে স্পোর উৎপন্ন করব। আর স্পোরের কাজ কি? এ বড় হইয়া উদ্ভিদ হইব, থেলাস হবে। এটুকু যদি মনে রাখো তাহলে লেখা সম্ভব। বলো আর কিছু বলার থাকলে।